হ্যালো, এখন শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাইলে আমি একটু সেটআপটা একটু রেডি করে নিই। ওকে ভাই। ওকে, তাহলে শুরু করি আমরা। জি ভাই। আচ্ছা। ভাই আপনি তো কি রেকর্ড অন করছেন না? মানে আমিও করছি। যদি হ্যাঁ, হ্যাঁ, আমারও রেকর্ড চালু ঠিক আছে। আছে ভাই, ঠিক আছে ভাই। সমস্যা যদি আমারটা কোনো কারণে ইয়ে হয় তখন আমি আপনার টেস্ট করতে পারবো আর কি। আচ্ছা, আচ্ছা, সমস্যা ঠিক নেই। আছে। ওকে। ওকে ভাই, শুরু করতে আচ্ছা, পারেন। তাহলে আমরা আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তো স্বাগতম সবাইকে আমাদের আজকের ক্লাসে। তো এটা আসলে মূলত ক্লাসটা আজকে হবে শুধু একটা নলেজ শেয়ারিং সেশন। আমি তোমাদের সাথে আছি রাগিব ইশরাক প্রিন্স। আমি আসলেই চুয়েট 19 ব্যাচ থেকে আর ছোটখাটো একজন রিসার্চ এনথুসিয়াস্টিক। তো আজকে আমি মূলত যেহেতু আমার সাথে এখানে অনেক হয়তো সিনিয়ররাও আছেন, তো আমি একটু আপনি করেই বলি। তো এখন আমি আপনাদের সাথে জাস্ট আমার থট গুলো শেয়ার করব। আর চেষ্টা করব নিজে ছোটখাটো যা যা জানি ওই ছোটখাটো কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য। এমন না যে কি আমি আপনাদেরকে আজকে একদিনের মধ্যেই একদম পুরো একজন রিসার্চারের তুখুর মানে রিসার্চার বানাই ফেলবো, এমনও না। জাস্ট আমার ছোটখাটো কিছু থটস আছে, এগুলো জাস্ট শেয়ার করব। তো আজকে আমাদের এই সেশনটার মেইন উদ্দেশ্য থাকবে যে ধরে নিচ্ছি যে আপনি জানেনই না যে একটা রিসার্চ কিভাবে স্টার্ট করতে হয়, বা কি কি রিসার্চের টুলস গুলা লাগে, বা কি কি হচ্ছে যে কি আমাদের স্টেপস গুলা সামনে লাগবে। আমি ধরে নিচ্ছি ওইরকমই, তো আমাদের সেশনটা হবে একদম ওইরকম বেসিক থেকে। আর আমি এটা ধরে নিচ্ছি অন্তত যে আমরা জানি যে আসলে রিসার্চটা কি, রিসার্চ কি জন্য করা হয়, এই আগড়ুম বাগড়ুম বেসিক কথাবার্তাগুলো আমরা সবাই জানি। তো আমরা আগাই তাইলে। তো আজকের ক্লাসের কন্টেন্ট আমি জাস্ট তিন ভাগে ভাগ করছি। প্রথমত হচ্ছে যে কি এই যে ইন্ট্রোডাকশন, কিছু হালকা পাতলা কথাবার্তা হবে। দেন আমরা চলে যাব আমাদের মেইন পর্বে, সেটা হচ্ছে প্রিপারেশন বিফোর স্টার্টিং এনি কাইন্ড অফ রিসার্চ। আর তিন নাম্বার হচ্ছে যে কি আমরা কিভাবে টপিকটা সিলেকশন করব, অর্থাৎ একটা রিসার্চ শুরু করার জন্য যা যা দরকার হবে আমরা মূলত ওইটুক পর্যন্তই আমাদের লেকচারটা সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। অথবা যদি আরো কিছু সাপোর্টিভ ইনফরমেশন লাগে আমরা আরো দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো শুরু করি। তো প্রথমত এই চলে আসলো সেই স্লাইডটা যে হোয়াট ইজ রিসার্চ। আসলে রিসার্চ নিয়ে আসলে বলার তেমন কিছু নাই, আমরা শর্টকাটে জানি রিসার্চ মানে কি, যে কোনো একটা জিনিস যে মানব কল্যাণে বা হচ্ছে যে কি বলতাম আর জনকল্যাণে আমরা যদি আহ এই তো বেশি কথাবার্তাই আসতেছেও না। তো মোট কথা হচ্ছে যে কি রিসার্চ আমরা কি করব, যে মোট কথা হচ্ছে রিসার্চ হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়ে। এই সিস্টেমেটিক ওয়ে যেটা দিয়ে আমরা কি করব, নতুন নতুন কিছু জিনিস ফাইন্ড আউট করব। আই রিপিট, নতুন নতুন কিছু জিনিস ফাইন্ড আউট করব। তো এখন রিসার্চাররা মূলত কি করে জানো, সেটা হচ্ছে জানেন, সেটা হচ্ছে যে কি মূলত আমাদের ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু অনেকগুলা লক আছে, অনেকগুলা লক আছে। রিসার্চাররা শুধু ওই লকের জন্য প্রপার কিটা খুঁজে বের করে। এখন তুমি বলতে পারো ভাই কিছুই তো বুঝলাম না, লক কি জিনিস আবার কি কি জিনিস। ফর এক্সাম্পল দিই, যেমন হচ্ছে যে কি ধরে নিচ্ছি আমরা সবাই এখানে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট। তো আমরা সবাই এই ওয়েভের নামটা শুনছি, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই ওয়েভের নাম আমরা সবাই শুনছি। তো এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা নিয়ে কাজকর্ম করা শুরু হয়েছে নিয়ারলি অ্যাবাউট 1800 সালের দিকে। তো 1800 সালের আগে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে কাজ করা হতো না, বা তখন তারা এই ওয়েভ সম্পর্কে ধারণা পায় নাই। তার মানে কি পৃথিবীতে কি 1800 সালের পূর্বে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা ছিল না? অবভিয়াসলি ছিল। কিন্তু সায়েন্টিস্টরা এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নামের এই যে লকটা আছে, এই লকটাকে খোলার জন্য যে চাবিটা দরকার সেই চাবিটা তারা তখনও ফাইন্ড আউট করতে পারে নাই, তারা ফাইন্ড আউট করছে গিয়ে ওই 1800 সালের আগে পরে গিয়ে। তো এটাই হচ্ছে যে কি মূলত রিসার্চ, যে পৃথিবীর মধ্যে এরকম অনেকগুলো নিত্য নতুন লক আছে, প্রত্যেকটা লকের জন্য কিন্তু পারস্পেক্টিভ কিছু চাবি আছে। রিসার্চাররা মূলত এই চাবিগুলা বের করে। এমন না যে কি আহ, তারা নিজেরা কিছু সৃষ্টি করে ফেলছে, ইট ইজ নট পসিবল। রিসার্চাররা কখনোই কোনো কিছু সৃষ্টি করে না। তারা হচ্ছে যে কি অলমাইটির দেওয়া যে লকগুলা পৃথিবীর মধ্যে এক্সিস্ট করে অথবা পৃথিবীর বাইরে এক্সিস্ট করে, জাস্ট ওই লকগুলাকে তারা প্রপার কি দিয়ে খোলার চেষ্টা করে।
তো মোটামুটি এই হলো যে কি বেসিক কথাবার্তা আর কি। আমি এখানে আর সময় নষ্ট না করি, আমি সরাসরি চলে যাই আমাদের মেইন পার্টে। সেটা হচ্ছে কি যে টুলস এন্ড প্রিপারেশন বিফোর স্টার্টিং এ রিসার্চ। এটা হচ্ছে যে কি আমাদের মেইন পার্ট। অর্থাৎ আমি যদি আমার একটা রিসার্চ শুরু করতে চাই, আমার আসলে কি কি দরকার হবে, আমার কি কি মাইন্ডসেট লাগবে, আমার কি কি টুলস লাগবে, আমার আর কি কি আদার থিংস লাগবে, আমরা এখানে মোটামুটি দেখার ট্রাই করব। আর এই যে টুলস বা প্রিপারেশনের কথাগুলো বলতেছি, এগুলো হচ্ছে একদম বেসিক লেভেলের একজন রিসার্চারের জন্য, যিনি হচ্ছেন যে ধরেন একদম শুরু করতেছেন। হ্যাঁ, ওকে। তো এগুলো হচ্ছে যে কি আমাদের জিনিসপত্র, এগুলো আমরা মূলত এখন আস্তে আস্তে ডিসকাস করব। যে প্রথমত হচ্ছে যে কি আমার রিসার্চটা শুরু করার জন্য কিন্তু প্রথমে একটা প্রপার একটা মাইন্ডসেট লাগবে। দেন আমার রিসার্চটা শুরু করার জন্য কিছু নোট টেকিং জিনিসপত্রের জন্য কি বলতাম, কিছু আমার নোটবুক লাগবে। দেন আমার কিছু টেকনিক্যাল টুলস লাগবে, এর সাথে কিছু ফাউন্ডেশনাল স্কিল লাগবে। আর কিভাবে আমরা রিসার্চটাকে ডকুমেন্টেশন করবো এবং প্রেজেন্টেশন করবো, এটার জন্য কিছু টুলস শেখা লাগবে। দেন হচ্ছে যে কি আমার রিসার্চ গুলা কোন কোন রিসোর্সে আমরা পাবো এবং রেফারেন্স গুলো কিভাবে ইউজ করবো, এটার জন্য কিছু টুলস আমার জানা লাগবে। দেন লাগবে আমার রাইটিং এন্ড ল্যাঙ্গুয়েজ টুল, এন্ড হচ্ছে যে কি আমার সবার যেটা পছন্দের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস আর কি। হ্যাঁ, তো ওগুলো আমি মোটামুটি একটু ডিটেলস আলোচনা করতেছি আস্তে আস্তে নেক্সট স্লাইড গুলাতে। ওকে, প্রথমত হচ্ছে যে কি ধরো তুমি শুরুই করতে যাচ্ছ একটা রিসার্চ। হ্যাঁ, মানে আমি চিন্তা ভাবনা করলাম যে ওকে ভাই, আমি আজকে থেকে বসলাম টেবিলে, খাতা নিলাম, কলম নিলাম, আমি শুরু করবো হচ্ছে যে কি একটা রিসার্চ। তো রিসার্চ শুরু করার জন্য সবার আগে মাথায় এটা নিতে হবে, তুমি প্রথমেই সাকসেস পাবা না, আমি প্রথমেই সাকসেসফুল হব না। এটা তোমার মাথার মধ্যে প্রথমে ঢুকে যেতে হবে। এখন তুমি বলতে পারো ভাই এটা কি কথা, আপনি তো দেখি শুরুতে ভয় লাগাই দিচ্ছেন যে ওমা আমি ফেল করব। কারণ এই রিসার্চ করতে গেলে তুমি মাস্ট বি এই ফেলিউরের দেখা পাইবা। তো এটা তোমার মাইন্ডে সেট করে ফেলতে হবে, হ্যাঁ ভাই আমি কাজ করব, আমি কাজ শুরু করলাম, দেখা যাবে যে কি কাজ শুরু করার পর দেখা যাবে আমার 100% এফোর্টের মধ্যে 80% এফোর্টই হবে যে কিসে যাবে, বিফলে যাবে। অর্থাৎ যে কাজগুলা করছি এই কাজগুলো আসলে তেমন আমার কাজে আসতেছে না। জাস্ট 20% জিনিস থাকবে যেটা তোমার কাজে আসবে। এটা তোমার প্রথমে মাইন্ডে সেট করে ফেলতে হবে। অনেকে এই জিনিসটা মাইন্ডে সেট না করার ফলে কি হয় জানো, যে অনেকে অল্পতে ডিপ্রেসড হয়ে পড়ে। কারণ এই কাজটা হচ্ছে যে কি প্রচুর ধৈর্য শক্তি লাগে, প্রচুর লাগে ধৈর্য শক্তি। কারণ ধৈর্য ছাড়া কিন্তু রিসার্চটা হবে না। তো তুমি প্রথমে মাথার মধ্যে সেট করে ফেলো যে হ্যাঁ ভাই আমি কাজ শুরু করতেছি, আমি কাজ করতে গিয়ে প্রথমে হচ্ছে যে কি আমার ফেল আসবে, এবং হচ্ছে যে কি আমি জানি কাজগুলো আমার সহজে মিলবে না, কাজগুলো আমার সহজে মিলবে না। এটা আমার একদম প্রথমে বুঝে নিতে হবে, মানে একদম মাইন্ডে সেট করে ফেলতে হবে। তাইলে গিয়ে দেখা যাবে আমার জন্য কাজ করাটা কিছুটা ইজি হবে। তো আমরা এই জিনিসটা বুঝে ফেললাম, ওকে আমার মাইন্ডে সেট করা আছে জিনিসটা যে আমি হ্যাঁ কাজ শুরু করতেছি, এবং আমি জানি কাজ করতে গিয়ে আমার অনেক ঝামেলা আসবে এবং কাজ প্রথমে গিয়ে মিলবে না। ওকে, দেন আমার যে মেইন কাজটা করতে হবে সেটা কি, আমার নোট তুলতে হবে প্রচুর। রিসার্চ শুরু করার জন্য সবার প্রথমে যারা যারা ভালো রিসার্চার আছে বা যারা যারা ভালো কাজ করে দেখবা, তারা হচ্ছে সবসময় একটা করে নোটবুক মেনটেন করে। তো আজকালকার যুগে এখন সবাই খাতা কলমের চাইতে হয়তো তোমার হচ্ছে যে কি মোবাইল অথবা হচ্ছে যে কি ডিফারেন্ট ডিফারেন্ট নোট টেকিং অ্যাপস ইউজ করে। বাট আমি প্রেফার করব অ্যানালগ ওয়েতে একটা নোটবুক বা একটা নোট খাতা মেনটেন করার জন্য। ইভেন যারা ফোর্থ ইয়ার স্টুডেন্ট থাকে, বিভিন্ন জায়গায় থিসিস করে বা রিসার্চের কাজ করে, যারা ভালো কাজ করে তারা সবাই কিন্তু এই কাজটা করে। ইভেন আমিও পার্সোনালি এই একটা খাতা মেনটেন করে চলি। তো এই খাতার মধ্যে তুমি কি করবা, এই খাতার মধ্যে তুমি তোমার মেইনলি মাথায় দেখবা যে কি তুমি যখন কাজটা শুরু করবা তখন দেখবা মাথার মধ্যে নিত্য নতুন আইডিয়া আসবে, প্রচুর আইডিয়া আসবে মাথার মধ্যে। এত আইডিয়া যে তুমি বুঝতে পারবে না ভাই কোনটা ছেড়ে কোনটা করব। তো এই জন্য আইডিয়া গুলোকে সাজানো গুছানো ভাবে লেখার জন্য বা হচ্ছে যে কি রাখার জন্য একটা নোটবুক মেনটেন করতে হবে। আর স্বাভাবিক আমাদের ব্রেইনে এতগুলো ইনফরমেশন আমরা রাখতে পারবো না। আর যেমন আমি এখন এর কথা বলি যে তো এই সেশনটা নেওয়ার একটু আগে আমার মাথার মধ্যে কিন্তু একটা আইডিয়া আসছিল। হ্যাঁ, এই আইডিয়াটা আমার একটা থিসিস নিয়ে আইডিয়া, এখন দেখা যাচ্ছে আমি ভুলে গেছি জিনিসটা। মানে মাথার মধ্যে আইডিয়া আসার পরপর যদি লিখে না রাখা হয় তাহলে কিন্তু এই সুন্দর সুন্দর আইডিয়া গুলো চলে যাবে, যেমন আমার চলে গেছে, হয়তো আসবে একটু পরে মনে। বাট এই আর কি, এটা হচ্ছে যে কি আমার একটা নোটবুক মেনটেন করার জন্য। আচ্ছা, এরপরে
এরপর আসবে আমার কিছু টেকনিক্যাল টুলসের বিষয়াদি। সেগুলো কি কি? আমরা যখন রিসার্চ করব, আমাদের কিন্তু, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, আমি আমার সম্পর্কে বলি এবং যারা ক্লাস করতেছেন আশা করি সবাই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, আমাদের রিসার্চের কিন্তু ম্যাক্সিমাম জিনিসই দুইটা টুলসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে সিমুলেশন টুল, একটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং করার জন্য যা যা লাগে এগুলা। এই দুইটা ছাড়া কিন্তু ইঞ্জিনিয়ারিং এর রিসার্চ আসলে কল্পনাই করা যায় না। তো রিসার্চ শুরু করার আগে আমাদের কিছু সিমুলেশন টুলস অথবা কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা রাখতে হবে। সো আমি যেহেতু ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের, আমি হচ্ছে যে কি মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরেন ম্যাটল্যাবটাকে বেশি প্রেফার করি, তার পাশাপাশি হচ্ছে যে কি পাইথনকে। হ্যাঁ, এই দুইটাই হচ্ছে আমি প্রেফার করি। তো এখন আপনারা যদি অন্যান্য ব্যাকগ্রাউন্ডে যারা হন, তারা হচ্ছে ম্যাটল্যাব, পাইথন এসব না করে হয়তো জাভা, সি শার্প, সি প্লাস প্লাস এইগুলো আপনারা দেখতে পারেন, সমস্যা নেই। বাট আপনার কিন্তু মাস্ট একটা না একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা লাগবে, কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা ছাড়া আপনি সামনে রিসার্চ গুলা আগাতে পারবেন না। ঠিক পাশাপাশি আমাদের কিন্তু কিছু সিমুলেশন টুলসও জানা লাগতে পারে। সিমুলেশন টুল বলতে কি, যেমন হচ্ছে যে কি 1.1 বা 1.2 তে আমরা করছি, যেমন হচ্ছে যে কি ডিফারেন্ট টাইপের সার্কিটকে আমরা সিমুলেশন করি। যেমন হচ্ছে যে কি দিয়ে এডিএস দিয়ে আমরা করি, তারপরে হচ্ছে যে পাইমেটস দিয়ে আমরা করি, তারপরে আমরা হচ্ছে যে এলটিএস স্পাইস দিয়ে করি। তো এই সমস্ত কিছু সিমুলেশন টুল আমাদের জানা থাকতে পারলে ভালো, এগুলো আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এর পাশাপাশি আরো অনেক হেভি হেভি সিমুলেশন টুলস আছে। তো যার যেটা পছন্দ আর কি, মানে মোট কথা হচ্ছে যে কি আমাদের সিমুলেশন টুল সম্পর্কে একটা বেসিক ধারণা থাকতে হবে, আর আমাদের কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। তাইলে গিয়ে আমাদের রিসার্চ করাটা কিছুটা আমাদের জন্য মানে অনেক অংশ সহজ হয়ে যাবে। এরপরে যে জিনিসটার কথা আসলে কেউ বলে না, বাট আমি বলতেছি, এটা হচ্ছে গ্রাফ প্লটিং সফটওয়্যার। এখন বলতে পারো ভাই, গ্রাফ প্লট করার জন্য আমার সফটওয়্যার শেখা লাগে নাকি? এগুলো তো আমরা হচ্ছে যে কি এক্সেল দিয়ে করতে পারি। হ্যাঁ ঠিক আছে, এক্সেল দিয়েও করা যায়, কিন্তু যখন আমরা রিসার্চ শুরু করব এবং রিসার্চ শুরু করার পর সেটাকে যখন আমরা পেপার হিসেবে প্রেজেন্ট করব, তখন পেপারের মধ্যে যেন আমাদের গ্রাফটা অনেক সুন্দর লাগে, এই সুন্দর দেখানোর জন্য আমাদের গ্রাফ প্লটিং সফটওয়্যার ইউজ করতে হবে। তখন বলতে পারো ভাই, গ্রাফ যদি সুন্দর না হয় তাহলে কি আমার পেপার কি অ্যাকসেপ্ট হবে না? টু বি অনেস্ট, আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যতগুলা আসলে কনফারেন্স হয়, তো কনফারেন্সে না আসলে আমাদের পেপার যেটা আমরা সাবমিট করি ওটা দুই ধাপে চেকিং হয় আর কি, এটা একদম বেসিক। প্রথম ধাপে কি করে, প্রথম ধাপে একজন রিভিউয়ার থাকে, উনি জাস্ট স্ক্যান করে দেখে যে পেপারটা কি আসলে রিভিউর জন্য দেওয়া যায় কি যায় না। তো এই প্রথম ধাপে যিনি স্ক্যান করে, তিনি আসলে দেখেন যে পেপারের ফরম্যাটিংটা ঠিক আছে কিনা, তিনি দেখেন পেপারের যে ফন্ট গুলো আছে, ফন্ট গুলো ঠিকঠাক মতো করে ইউজ করা হয়েছে কিনা। দেন তিনি দেখবেন যে ফিগার আর গ্রাফ যেগুলো ইউজ করা হয়েছে, এই গ্রাফ গুলো দেখতে সুন্দর কিনা, কোনো আবার স্ক্রিনশট ইউজ করছে কিনা। তো এইগুলো দেখার পর দেন তিনি রিভিউতে পাঠান। সো যদি আমরা ভালো করে গ্রাফ সুন্দর করে আঁকতে না পারি, তাহলে কিন্তু একটা ভালো একটা সম্ভাবনা থেকে যায় যে আমার পেপারটা হয়তো প্রথম ধাপে রিজেক্ট খেয়ে যাবে। তো এজন্য আমাদের গ্রাফ প্লটিং সফটওয়্যার এটা আসলে শিখে নেওয়া উচিত। তো এখন বলতে পারো ভাই, গ্রাফ প্লটিং সফটওয়্যার এরকম কি আছে? তো আমি পার্সোনালি প্রেফার করি আসলে ইগোর প্রোটা আর কি, নাম হচ্ছে ইগোর প্রো। চাইলে আপনারা নোট ডাউন করে রাখতে পারেন। এটা খুবই সহজ একটা সফটওয়্যার, মানে কি বলতাম, একদম অনেক ইউজার ফ্রেন্ডলি আর কি। জাস্ট একদিনও না, 1-2 ঘন্টা বসলে এইটার ইন্টারফেস সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে ইগোর প্রো। তো এই সমস্যা হচ্ছে এটা আসলে লাইসেন্স লাগে, আর যদি ফ্রি ভার্সন ইউজ করতে চান, ইগোর প্রো 1 মাস পর্যন্ত আসলে ফ্রিলি ইউজ করা যায় এই আর কি। তবে এটা খুবই ইউজার ফ্রেন্ডলি আর খুবই জোস একটা সফটওয়্যার। এর পাশাপাশি আপনি যদি চান যে না ভাই এরকম 1 মাস 2 মাস না, আমি চাচ্ছি একদম লাইফ টাইম চালাতে, তাইলে আপনি আরেকটা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে যে কি অরিজিন প্রো বা অরিজিন আর কি। হ্যাঁ, এটাও কিন্তু খুব ভালো একটা গ্রাফ প্লটিং সফটওয়্যার। তবে অরিজিনটা আমার কাছে পার্সোনালি কেমন যেন একটু হিজিবিজি লাগে আর কি, কারণ এখানের মধ্যে অনেকগুলো অপশন আছে, সবগুলো অপশনটা কিরকম একটু বিচ্ছিন্ন টাইপের লাগে। বাট ইগোর প্রোতে একটু জিনিসগুলো সাজানো গোছানো দেওয়া থাকে আর কি। আচ্ছা, সমস্যা নেই, যার যেটা ভালো লাগে। তবে আপনারা দুইটা দেখতে পারেন, একটু নোট ডাউন করে নিন সফটওয়্যারের নামগুলা। তাহলে এখন আমরা কি কি দেখলাম? প্রথমে আমরা আমাদের একটা মাইন্ডসেট করে ফেলছি, ওকে মাইন্ডসেট হয়ে গেল। এরপর আমরা নোট টেক করার জন্য একটা খাতা বানাই ফেললাম, এটা হয়ে গেল। দেন আমরা কিছু টেকনিক্যাল টুলস সম্পর্কে আমাদেরও জানা হয়ে গেল, যে আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি, আমরা অথবা একটা সিমুলেশন একটা সফটওয়্যার জানি,
তার পাশাপাশি আমরা এখন গ্রাফ প্লটিং এর যে সফটওয়্যার গুলো এটা সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়ে গেছে। দেন আমার নেক্সট যে স্টেজে লাগবে সেটা হচ্ছে ফাউন্ডেশনাল স্কিল, অর্থাৎ আমাদের কিন্তু কিছু বেসিক থিওরি জানতে হবে এবং কিছু ম্যাথমেটিক্যাল লজিক জানতে হবে। আমি যদি আরো সুন্দর করে বলি সেটা হচ্ছে যে কি স্ট্যাটিস্টিক্যাল কিছু নলেজ আমার থাকলে পরে ভালো। এখন যদি না থাকে তাহলে কি কোনো সমস্যা? আসলে কোনো সমস্যাই না, তারপরও থাকলে পরে আসলে আমার জন্য অনেক ধরনের সুবিধা। কি কি সুবিধা? আমি যখন হচ্ছে যে কি ডিফারেন্ট রিসার্চ পেপারগুলো পড়বো, ওই রিসার্চ পেপারগুলো পড়তে গিয়ে আমার জন্য সায়েন্টিফিক ওয়ার্ডগুলো ক্যাচ করা অনেক সহজ হয়ে যাবে। তো এই জন্য আমি এটা প্রেফার করব যে রিসার্চ শুরু করার আগে কিছু বেসিক নলেজ অন্তত গেইন করে নেওয়ার। আর যেহেতু আমরা সবাই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমরা বাইবনই জানি অনেক কিছু, জাস্ট হয়তো চর্চা করে না দেখে অনেক কিছু ভুলে যাই, তো ইট ডাজন্ট ম্যাটার। এরপরে যে জিনিসটা আমাদের বেশি বেশি দরকার সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটি। আমরা যখনই রিসার্চ করব বা যখনই আমরা কোনো একটা স্টেটমেন্ট চিন্তা করব, আমাদের তিনটা জিনিস ভালোভাবে বুঝতে হবে। সেই তিনটা জিনিস কি? প্রথমটা হচ্ছে কি, দ্বিতীয়টা হচ্ছে কেন, আর পরেরটা কি? আমরা সবাই জানি কিভাবে, তাই না? তিনটা জিনিস আমাদের মাথার মধ্যে গেঁথে রাখতে হবে যে কোন একটা জিনিস, এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা কেন হচ্ছে, আর এটা কিভাবে কাজ করতেছে। এই তিনটা মাথার মধ্যে আসাকে আমরা বলতেছি ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটি। ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটি মানে এই না যে কি আমার ব্রেন থেকে নিত্য নতুন আইডিয়া প্রডিউস করতে হবে, আরে বাবা এ কি করছে কি করছে, ডাজন্ট ম্যাটার। ক্রিটিক্যাল থিঙ্কিং মানে হচ্ছে যে কি ধরো তুমি একটা স্টেটমেন্ট পাইছো, তুমি জাস্ট স্টেটমেন্টটাকে এই তিনটা প্রশ্ন এখান থেকে বের করার ট্রাই করবা যে স্টেটমেন্টটা কি বুঝাচ্ছে, স্টেটমেন্টটা কেন আসছে, স্টেটমেন্টটা কিভাবে কাজ করতেছে। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, একটা এক্সাম্পল দিই, ধরো কমন যে ছাগলের রং কালো। ধরো তুমি একটা ওয়ার্ড পাইলে এরকম যে হ্যাঁ একটা স্টেটমেন্ট পাইলাম যে আমি রাস্তা দিয়ে হেঁটে যেতেছি, আমার পাশে একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল, তো মাথায় একটা আমার একটা সেন্টেন্স চলে আসলো যে ছাগলের রং কালো। তখন তুমি প্রথমে চিন্তা করতে পারো যে ছাগলের রংটা কালো, হ্যাঁ ঠিক আছে ফাইন, এটা কি বুঝে গেছি। এখন প্রশ্ন হচ্ছে ছাগলের রংটা কালো কেন কালো? এটা কালো ছাড়া অন্য কালার হতে পারতো না? দেন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে এরকম যে ছাগলের রংটা যে কালো হয়েছে, অ্যাকচুয়ালি কালোটা না কিভাবে হয়েছে? এটা কি আমার বাইবর্ন মেকানিজম দিয়ে হয়েছে, নাকি কেউ হচ্ছে যে কি এটাকে রং টং করাই দিছে? জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো এইরকম যখনই তুমি কোনো একটা স্টেটমেন্ট পাইবা, ট্রাই করবা ওই স্টেটমেন্টটাকে এরকম তিন ক্যাটাগরির প্রশ্ন করে আনসার বের করার জন্য। এটা করলে হবে কি তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটি বাড়বে। এই জিনিসটা রিসার্চ করার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং স্টার্ট করার জন্য খুব বেশি দরকার। দেখবা যে অনেক রিসার্চার আছে বা হচ্ছে যে অনেক মানে কি বলতাম স্যার ম্যাডামরা আছে যারা হচ্ছে যে কি কাজ করতেছে যে 1 বছর প্লাস হয়ে যাচ্ছে, বাট দেখা যাচ্ছে তারা তাদের মানে কাঙ্ক্ষিত আউটপুটটা পাচ্ছে না। তো এটার মধ্যে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে, বাট দেখা যাবে ওর মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে কি যে ওনারা যখন কাজটা করছেন তখন তারা ক্রিটিক্যালি আসলে থিঙ্ক করে নাই যে আমি এভাবে আগাইলে কি হতে পারতো, ওইভাবে আগাইলে কি হতে পারতো। তারা হচ্ছে যে কি বারবার এরর এন্ড ট্রায়াল মেথড দিয়ে করছে, তার টাইমটা বেশি লাগছে। অর্থাৎ তুমি যদি কোনো একটা জিনিসকে ক্রিটিক্যাল থিঙ্কিং এর আন্ডারে আনতে পারো, বিলিভ মি যে কাজটা স্যার ম্যাডামরা 1 বছর ধরে করতেছে সেটা হচ্ছে আপনারা আল্লাহ দিলে 1 মাসের মধ্যে করে ফেলতে পারে। তো এই জন্য ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটিটা খুবই বেশি দরকার। আচ্ছা আমার ভয়েস কি শোনা যাচ্ছে? হ্যালো? জি ভাই শোনা যাচ্ছে ক্লিয়ার। ও আচ্ছা আচ্ছা, আমার এখানে মাইক দেখাচ্ছে না তো ওই জন্য আমি বুঝতেছি না কি হচ্ছে। আচ্ছা যাক, শোনা গেল, ঠিক আছে। শোনা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ ওকে ঠিক আছে। সো ওকে, আমাদের ফাউন্ডেশনাল স্কিলটাও আমরা পাই গেলাম। এখন গিয়া আমরা চলে আসতেছি আস্তে আস্তে হার্ডকোর জিনিসে। হার্ডকোর জিনিস বলতে কি যে আমাদের এখন কিছু অ্যাডভান্স লেভেলের বা হচ্ছে যে কি মিডিওকোর লেভেলের একটু সফটওয়্যার সম্পর্কে জানতে হবে। সেই সফটওয়্যারগুলোকে আমরা ক্যাটাগরাইজ করছি যে ডকুমেন্ট এবং প্রেজেন্টেশন টুলস হিসেবে। সো আমরা যখন একটা রিসার্চ করব, রিসার্চ পেপারটাকে লেখার জন্য আমাদের কিছু সফটওয়্যার ইউজ করতে হবে। সেই সফটওয়্যারগুলো কি কি? একটাকে আমরা বলি ল্যাটেক, আর হচ্ছে যে কি আমার এমএস অফিস, মেইনলি বলতে গেলে মাইক্রোসফট ওয়ার্ড। তো যত ধরনের রিসার্চ পেপার লেখা হয় বর্তমান দুনিয়াতে অলমোস্ট তার 90% আসলে বেশি হয়ে যায়। তার হচ্ছে যে কি বলতাম 80 থেকে 85%ই লোকজন ল্যাটেক আর মাইক্রোসফট ওয়ার্ড এই দুটো ইউজ করে লিখে। তো
তো বাদ বাকিগুলো কেমনে লিখে আরো অনেকগুলো সফটওয়্যার আছে, আমি আসলে এগুলোর ফাংশন সম্পর্কে জানি না, তাই এখানে লিখি নাই। তবে এই দুটো খুবই পপুলার, যে ল্যাটেক্স আর হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড। তো আমাদের মধ্যে যারা আমরা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছি অনেকে হয়তো ল্যাটেক্স সম্পর্কে জানি না, আর যারা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে আছি তারা আমরা জানি যে আসলে ল্যাটেক্সটা কি। ল্যাটেক্স এটা আসলে কিছুই না, এটা হচ্ছে যে একটা সফটওয়্যার, যে সফটওয়্যারে মূলত আমরা কিছু কোডের মাধ্যমে, জাস্ট কিছু কোডের মাধ্যমে আমরা লেখাটাকে কি করি, ফরম্যাটিং করি, লেখাটাকে আমরা ফরম্যাটিং করি। এখন তুমি বলতে পারো ভাই এটা কোড দিয়ে ফরম্যাট করার কি দরকার, আমরা তো মাইক্রোসফট ওয়ার্ডে সুন্দর করে করতে পারি। কিভাবে? এই যে ধরেন ভাই একটা লেখা আছে, এটাকে আমি ভাবে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে ড্রপ করলাম, বা ধরেন লেখাটা আছে এরকম টান দিলাম বড় হয়ে গেল, টান দিলাম ছোট হয়ে গেল, সমস্যা কি? এখানে আসলে সমস্যাটা হয়ে যায় যখন তুমি একটা রিসার্চ পেপার লিখবা, ইউ আর নট ফ্রি টু এডিট, ইউ আর নট ফ্রি টু এডিট। তারা তোমাকে বা তারা হচ্ছে যে আপনাদেরকে একটা নির্দিষ্ট একটা ফরম্যাট দিয়ে ফেলবে। ফরম্যাটটা কেমন? ধরেন কথার কথা বললো যে কি, হ্যাঁ আপনি একটা রিসার্চ পেপার আমাকে লিখে দেবেন, যে রিসার্চ পেপারটা হবে এরকম ডাবল কলাম ফরম্যাটেড। হ্যাঁ, তো এখন আমাকে প্রথমে সে একটা ফরম্যাট দিয়ে দিল যে ডাবল কলামে লিখলে হবে। এখন এই ডাবল কলাম ফরম্যাটে যদি আমি ভালো করে ছবিগুলা এডিট করতে যাই বা এইভাবে করে ড্র্যাগ এন্ড ড্রপ করতে চাই, দেখা যায় যে কি ডাবল কলামটা ব্রেক হয়ে যায়, বা লেখাগুলোর মাঝখানে যে গ্যাপগুলো থাকে গ্যাপগুলো নষ্ট হয়ে যায়। তো অনেক ধরনের সমস্যা হয়। তো এই ধরনের সমস্যা থেকে উত্তরণের জন্যই সবচেয়ে বেস্ট হচ্ছে ল্যাটেক্স ইউজ করা। ল্যাটেক্সের মধ্যে আপনারা কোড করে বলে দেবেন, হ্যাঁ যে এটা হচ্ছে আমার ছবি, এই ছবিটা লেটস সাপোজ 2 ঘর নিচে হবে আর স্পেস হবে 1 ঘর, আর এই লেখাটার ফন্ট হবে হচ্ছে 9। আপনি সবগুলা কোডের মাধ্যমে লিখে দিলেন, দেন ও আপনাকে আউটপুট হিসেবে খুব সুন্দর করে দেবে। এবং ল্যাটেক্স যারা ইউজ করে তাদের আসলে ফরম্যাটিং নিয়ে কোনো ঝামেলায় পড়তে হয় না। তার চেয়ে বরং যারা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করে ওদের ফরম্যাটিং অনেক ঝামেলা হয়। তো সবকিছুর কিছু প্রোস এন্ড কনস আছে। তো এখন ল্যাটেক্স যারা ইউজ করতে যাবে প্রথম প্রথম হয়তো একটু কঠিন লাগতে পারে। কেন কঠিন? যে বলতে পারে ভাই আপনি তো বলতেছেন যে কোড লিখতে হয়, আমার তো ভাই কোড দেখলে হচ্ছে যে কি মাথায় জ্বর চলে আসে। টু বি অনেস্ট আসলে এই কোডটা কঠিন কিছু না, এটা হচ্ছে যে কি জাস্ট দেখতে দেখতে মাথায় চলে আসবে। আর এখানে কোড ম্যাক্সিমাম হচ্ছে লিখতে হয় না। ল্যাটেক্সের মধ্যে হচ্ছে যে কি যখন আমরা যাব, ল্যাটেক্সের আরেকটা ভার্সন আছে অনলাইন যেটাকে আমরা বলি ওভারলিফ। হ্যাঁ, তো এই ওভারলিফের মধ্যে যখন যাব বা ল্যাটেক্স সফটওয়্যার আমরা যখন ইনস্টল করে চালু করব, দেখা যাবে সে আমাকে প্রথমে একটা ফরম্যাটিং করে দেবে, যে ওই ফরম্যাটিং এর করসপন্ডিং কিছু কোড লেফট সাইডে চলে আসবে আর কি, বাম পাশে চলে আসবে। জাস্ট কোডগুলা দেখলে বোঝা যাবে যে কোডের কাজটা কি, এবং এই কোডটা আসলে শেখা কোনো ব্যাপারই না। আর এখন যে জমানা চলে আসছে চ্যাট জিপিটির জমানা, কোনো কিছু না বুঝতে পারলে কন্ট্রোল সি কন্ট্রোল ভি মেরা চ্যাট জিপিটি কে আমরা দিই, এবং সেই চ্যাট জিপিটি আমাদের বলে যে হ্যাঁ আপনি এমনি এমনি করে করেন, শেষ হয়ে গেছে। তো এখন যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে ভাই আপনি পার্সোনালি কোনটা ইউজ করেন বা আপনি প্রেফার করেন কোনটা, আমি হচ্ছে যে কি আসলে প্রেফার করি হচ্ছে যে কি মেইনলি ল্যাটেক্সকে, বাট বর্তমানে ইউজ করতেছি মাইক্রোসফট ওয়ার্ড, এই আর কি। তো ল্যাটেক্স ইউজ করতেছি না কেন? কারণ হচ্ছে যে কি আমি এখন কিছু কাজ করতেছি যেখানে আমার সাবমিশন টাইম খুবই কম, আমার 2-1 দিনের মধ্যে সাবমিশন করতে হবে। তো আপাতত ল্যাটেক্সে করতেছি না এই কারণে, কারণ মাইক্রোসফট ওয়ার্ডে আগে থেকে করা ছিল দেখে আমার জিনিসগুলা আমার জাস্ট লেখাটা সুবিধা হচ্ছে। আচ্ছা যাক, আমরা বুঝে গেলাম যে আমাদের ডকুমেন্ট মানে আমাদের যখন আমরা লেখাগুলোকে ডকুমেন্টেশন করতে চাইবো আমাদের কি কি দরকার হবে, আমরা বুঝে গেলাম যে আমার ল্যাটেক্স লাগবে আর মাইক্রোসফট ওয়ার্ড লাগবে। শুধু এই দুইটা হলে কিন্তু চলবে না, তার পাশাপাশি কিন্তু আমাদের মাইক্রোসফট অফিসের পাওয়ার পয়েন্টটা লাগবে এবং এক্সেলও কিন্তু লাগবে। এগুলোর বেসিক নলেজ থাকা বলতে গেলে হচ্ছে যে কি জানেন, আমাদের জন্য ফরজে আইন, একদম ফরজ। মানে এগুলো যদি বেসিক না থাকে অনেক বেশি পেন খাবো আমরা, অনেক বেশি। তো এরপরে আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে কি আমাদের কিছু ড্রয়িং টুলস লাগবে। এখন বলতে পারো ভাই ড্রয়িং টুলস মানে কি, আমরা কি এখানে চারুকলার মতো কি ঘর বাড়ি আঁকাঝোঁকা করব? আসলে না, ঘর বাড়ি আঁকাঝোঁকা করব না, আমরা এখানে বিভিন্ন টাইপের ফিগার আমরা ড্র করব। এখন বলতে পারো ভাই রিসার্চের মধ্যে আবার ফিগার ড্র মানে কি? আচ্ছা আমি তাহলে একটা দুইটা এক্সাম্পল দিয়ে দেখাই। আচ্ছা একটু দাঁড়ান, আমি একটু বের হই। কই গেল পেপারটা, কই গেল? ওমা আসে না কেন?
চলে আয় কই গেল? আচ্ছা আমি স্ক্রিনটা একটু অফ করা, একটা স্ক্রিন দেখাই। আচ্ছা হ্যাঁ, আমার স্ক্রিনটা কি এখন দেখা যাচ্ছে? জি ভাই ক্লিয়ার। হ্যাঁ, তো এই যে দেখো এটা কিন্তু একটা রিসার্চ পেপার। সো এই রিসার্চ পেপারে দেখো এটা যখন হচ্ছে যে কি প্রেজেন্ট করা হয়েছে, দেখো এখানে কিন্তু একটা মডেল দাঁড় করানো হয়েছে এখানে। হ্যাঁ, তো এই যে মডেলটা দাঁড় করাইছে এটা কিন্তু ড্র করতে হয়েছে। এটা হচ্ছে একটা 2D ভিউ, আর এটা হচ্ছে তার একটা 3D ভিউ। হ্যাঁ, তার পাশাপাশি হচ্ছে এখানে এই যে বিভিন্ন ধরনের ড্রয়িং আছে, আর হচ্ছে বিভিন্ন ধরনের গ্রাফ রিসার্চ পেপারে আর কি। হ্যাঁ, যে কথাটা বলছিলাম যে গ্রাফগুলো কিন্তু চাইলে এক্সেলের মধ্যেও করা যায়, বাট এক্সেল দিয়ে করলে দেখা যাবে যে কত সুন্দর হবে না। তো এই জন্য বিভিন্ন টাইপের গ্রাফ প্লটিং সফটওয়্যার দিয়ে এখানে করা হয়। আর এই হচ্ছে সেই ফিগারগুলো আর কি। হ্যাঁ, এই যে ফিগারগুলা এগুলা কিন্তু কি করতে হবে? ড্রয়িং করতে হবে। তো এই ফিগারগুলো ড্রয়িং করার জন্য আমাদের দরকার ডিফারেন্ট টাইপের ড্রয়িং টুলস। তো আমি ডিফারেন্ট টাইপসের না বইলা জাস্ট হচ্ছে একটা দেখাই বা একটা কথা বলি, যেটা হচ্ছে খুবই পপুলার, সেটা হচ্ছে মাইক্রোসফট ভিজিও। লিখে রাখতে পারবেন চাইলে, মাইক্রোসফটের ভিজিও। এটা বলতে গেলে আমার দেখা সব থেকে বেশি ইউজার ফ্রেন্ডলি। অর্থাৎ যদি আগে থেকে পাওয়ার পয়েন্ট বা এক্সেল চালায় থাকেন তাহলে হচ্ছে যে কি ভিজিওতে কাজ করাটা অনেক বেশি সহজ হবে। এটা মাইক্রোসফট ভিজিও। আবার অনেকে করে কি ভিজিওতে কাজ করার চাইতে এই ড্রয়িং গুলা আবার পাওয়ার পয়েন্টেও করে। তার মানে ভিজিও অথবা পাওয়ার পয়েন্ট এগুলো হচ্ছে যে কি আমার ড্রয়িং করার জন্য রিসার্চে খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে যে কি খুবই ইউজফুল। এখন যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে ভাই আপনি পার্সোনালি কোন টুলসটা ইউজ করেন, আমি এই দুইটা ইউজ করি, পারলে দুইটা মিক্সার করে ইউজ করি। যে ভিজিওতে ড্রয়িং করার পর সেটাকে আমি পাওয়ার পয়েন্ট এক্সপোর্ট করি, দেন পাওয়ার পয়েন্টে কিছু কাজ করার পর সেটাকে আবার আমি পুনরায় ভিজিওতে এক্সপোর্ট করি। মানে এরকম করে ফিডব্যাক করাই আমি দেন আমার ফাইনাল যে আউটপুটটা সেটা আমি বের করি আর কি। এটা হচ্ছে যে কি আমার ওয়ে। আপনারা চাইলে আপনাদের মতো ইউজ করতে পারেন, চাইলে অনলি ভিজিও দিয়ে করা যায় অথবা চাইলে অনলি পাওয়ার পয়েন্ট দিয়ে করা যায়। তবে যদি বেশি ভালো ড্রয়িং চান বা একটু পাওয়ারফুল ড্রয়িং চান 3D, তাইলে হচ্ছে যে কি ভিজিওটা আমার জন্য হচ্ছে যে কি বলতাম বেস্ট আর কি। ভিজিওটা ইউজ করা সবচেয়ে বেস্ট। ওকে, তাইলে আমাদের এখন কিভাবে লেখালেখি করতে হয় আর কিভাবে রিসার্চের যে ড্রয়িং টুলস গুলো আছে ওইগুলা ড্র করতে হয় এটা আমরা এখন জেনে নিলাম। তাইলে আমাদের ফাউন্ডেশনাল স্কিল হয়ে গেল, আমাদের ডকুমেন্টেশন স্কিলটাও আমরা জেনে নিলাম যে কি কি আছে কি কি নাই। এরপরে আমার আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে কি এই যে ভাই বলতেছেন যে রিসার্চ, এই রিসার্চের আমি রিসোর্স গুলা কোথায় পাবো? মানে আমি যে ডিফারেন্ট রিসার্চ পেপার গুলো আছে, আরো সুন্দর করে বলতে গেলে রিসার্চের যে পেপার গুলো আছে, আমি ভাই এই রিসার্চের পেপার গুলা কোথায় খুঁজে পাবো? এটা হচ্ছে যে কি প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কি ভাই আমি যখন রেফারেন্স করতে যাব, রিসার্চ লিখতে গেলে কিন্তু একটা জিনিস সেকশন আছে যেটাকে আমরা বলি রেফারেন্সিং। হ্যাঁ, যে ভাই আমি যে রেফারেন্সিং করতে যাব, যে রেফারেন্সিং কি কি টুলস আছে, তো আমি একটা করে আগাই। তো আমরা যখন রিসার্চের জন্য পেপার খুঁজতে যাব তখন আমরা মেইনলি যারা আমরা আমজনতা আছি একদম বিগিনার, আমরা ইউজ করব একটা জিনিস, সেটা হচ্ছে যে কি গুগল স্কলার। গুগল স্কলারের জিনিসটা কি, এটা হচ্ছে যে কি গুগলের মতোই জাস্ট পেপার খোঁজার কাজে ইউজ করা হয়। তো গুগল স্কলার আমরা ইউজ করব। এরপর পাশাপাশি আমরা ইউজ করতে পারি কি কি, এর পাশাপাশি আমরা ইউজ করতে পারি রিসার্চ গেট আর হচ্ছে মেন্টালি। তবে এখন যদি জিজ্ঞেস করা হয় ভাই সবাই হচ্ছে বেশি ইউজ করে কোনটা কিংবা সবচেয়ে বেশি পপুলার কোনটা, তো সব থেকে বেশি পপুলার হচ্ছে যে কি আমাদের এই গুগল স্কলার। এটা অনেক বেশি মাত্রায় পপুলার, সবাই কম বেশি গুগল স্কলার ইউজ করে। তার পাশাপাশি অনেকে হচ্ছে রিসার্চ গেট ইউজ করে আর কি। আবার এই দুইটার পাশাপাশি অনেকে কি করে, কিছু নিজস্ব ওয়েবসাইট আছে। হ্যাঁ, কিছু নিজস্ব ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে যে কি IEEE আছে, যেটাকে বলা হয় IEEE এক্সপ্লোর, তারপরে এলসিভিআর আছে, তারপর হচ্ছে যে কি নেচার সায়েন্সের অনেকগুলো আছে। তো এগুলো আসলে পরে আস্তে আস্তে শেখা যায়, বাট একদম বেসিক লেভেলের জন্য যদি বলতে চাই তাহলে হচ্ছে যে কি আমাদের এটা নামটা জানতে হবে যে গুগল স্কলার বলে কিছু একটা আছে, আর একটা কি রিসার্চ গেট। তাহলে হয়ে গেল আমার রিসার্চের রিসোর্স খোঁজার জিনিসপত্র। এখন হচ্ছে যে কি আমরা যখন জিনিসপত্রগুলো রেফারেন্স করতে যাব, রেফারেন্সের জন্য আমার কি কি টুলস লাগবে?
তো রেফারেন্সের যে টুলস গুলা লাগবে জাস্ট নামগুলা চোখে দেখলে হবে। এই যে আমরা এনরুট ইউজ করব আর মেন্ডেলি ইউজ করব, এগুলো দিয়ে আমরা জাস্ট কি করি, আমাদের যে সাপোর্টিভ আমরা যে পেপারগুলো ইউজ করছি সাপোর্টিভ পেপারগুলোকে আমরা জাস্ট সাইটেশন করার জন্য বা রেফারেন্সিং করার জন্য ইউজ করে থাকি। এখন বলতে পারো ভাই এগুলো কেমনে করে, এটা আসলে করতে করতে শিখে যাব, কোনো প্যারা নেই। জাস্ট আমাদের আজকের কাজ হচ্ছে যে কি এগুলো নামগুলো জেনে রাখা। নাম জানতে পারা মানে অনেক বড় কিছু, যে কোনটার কাজ কি এটা জেনে রাখা। তাহলে আমরা বুঝে গেলাম যে এন্ডনোট আর মেন্ডেলি এসব দিয়ে কি করে, এসব দিয়ে হচ্ছে যে কি রেফারেন্সিং এর কাজ করে। আমি ট্রাই করবো লাস্ট থেকে একটা এক্সাম্পল দেখানোর জন্য যে আমাদের সবগুলো ইউজ করে কিভাবে আমরা কাজ করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের হয়ে গেল রেফারেন্সিং ম্যানেজমেন্ট আর রিসার্চ রিসোর্সেস শেষ, আমাদের আর কিছু লাগবে না। কিন্তু আরো ছোট ছোট দুটো জিনিস লাগবে, সেগুলা কি? সেটা হচ্ছে রাইটিং এন্ড ল্যাঙ্গুয়েজ টুল। এই জিনিসটা বলার একটাই কারণ, কারণ আমরা হচ্ছে বাঙালি, আমরা যখন বাঙালিরা ইংলিশ লিখতে যাই, ইভেন আমি নিজেও ইংলিশ লিখতে গেলে প্রথমত আমার যে সমস্যাগুলো হয়, প্রথম যে এই সমস্যাটা আমি বেশি ফেস করি সেটা হচ্ছে যে কি আমার ইংলিশ গ্রামারে ভুল হয়, প্রচুর ভুল হয় ইংলিশ গ্রামার লিখতে গিয়ে। হ্যাঁ, এরপরে আমার যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে কি মাঝে মাঝে কিছু বানানোর ভুল চলে আসে। তো এই দুইটা জিনিস যদি কোনো একটা রিসার্চ পেপারে থাকে, ওইটাকে আসলে যারা রিসার্চার মানে যারা রিসার্চ পেপার রিভিউ করে তারা কিন্তু এটাকে একটা ব্যাড ইম্প্যাক্ট হিসেবে ধরে। আপনি রিসার্চ করতে আসছেন, আপনি গ্রামার ভুল করতেছেন, বানান ভুল করতেছেন, তাইলে তো হবে না, কারণ আপনার এই পেপারটা তো সারা বিশ্বের সবখানে ছড়াই ছিটে যাবে, এটা তো সবাই পড়বে। তার আপনি যদি এখানে গ্রামার ভুল করেন, বানান ভুল করেন, তাইলে তো হইলো না। তো এই জন্য আমরা কি ইউজ করব, দুইটা টুলস ইউজ করব। একটা আমরা সবাই জানি গ্রামারলি, আরেকটার নাম হয়তো আমরা অনেকেই জানি অনেকে জানি না, সেটা হচ্ছে কুইলবট। তো গ্রামারলি দিয়ে আমরা কি করি, গ্রামারলি দিয়ে আমরা হচ্ছে যে ওই যে আমাদের যে গ্রামার আছে, গ্রামার স্পেলিং এগুলো আমরা চেক করতে পারি। তার পাশাপাশি আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে কি প্যারাফ্রেজিং। হ্যাঁ, তো আমরা যখন লেখালেখির কাজ শুরু করব, এই প্যারাফ্রেজিং এই ওয়ার্ডটা অনেকবার আসবে, অনেকবার। আর কুইলবট দিয়ে কি করা হয়, কুইলবট দিয়েও সেম টু সেম কাজগুলো করা হয়, যে গ্রামার চেক, স্পেল চেক, আর হচ্ছে যে কি প্যারাফ্রেজিং। তো এখন যার যেটা ইচ্ছা হয় আর কি, দুইটাই খুবই ভালো। তবে হচ্ছে যে কি গ্রামারের একটু বেশি ভালো আর কি। হ্যাঁ, মানে একটু অনেকে একটু বেশি প্রেফার করে আর কি, আর কিছুই না। তো এই দুইটা আমাদের ইউজ করতে হবে কি জন্য, আমরা যখন আমাদের রিসার্চটাকে লেখালেখি শুরু করবো, ওই লেখাটাকে কি করার জন্য, গ্রামার ভুল আছে কিনা কিংবা বানান ভুল আছে কিনা এটা জাস্ট চেক করার জন্য আমরা ইউজ করব যে কুইলবট আর গ্রামারলি। আর এগুলো হচ্ছে যে অনলাইনে ফ্রি ভার্সনও পাওয়া যায়। এর পাশাপাশি আরো অনেকগুলো টুলস আছে, দরকার নাই, জাস্ট এইগুলো কমন গুলো জানলে আমাদের জন্য হবে। আর সবার লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে কি এআই এর ইউজ। এখন যারা এখানে আছেন অনেকে হয়তো রিসার্চের কাজ শুরু করেন নাই, বা অনেকে হয়তো কাজ শুরু করছেন, তাদের জন্য তো বলে রাখি, বর্তমানে এখন যতগুলা রিসার্চ পেপার লেখা হয় স্পেশালি 2020-এর পর থেকে আর কি, মোস্ট অফ দা পেপার তারা হচ্ছে যে কি বলতাম এআই, মানে পেপারের মধ্যে এআই ইউজ করছে। হ্যাঁ, তো 2020 থেকে 2021-এর দিকে, সরি 20-21 না, 2018-19 থেকে আর কি, করোনা একটু আগে 18 থেকে 20-এর মধ্যে প্রচুর পরিমাণের এআই ইউজ করে পেপার লেখা হতো। সো এটাও যারা হচ্ছে যে কি রিভিউ করতো, ওদের কাছে কোনো প্রুফ থাকতো না যে এআই ইউজ করছে কি করে নাই। দেন 2020 সালের পর নতুন একটা ফিচার তারা যোগ করছে টার্নিটিনের মধ্যে, এই যে টার্নিটিন। এই টার্নিটিন এটা হচ্ছে কি, এটা একটা প্লেজারিজম চেকিং সফটওয়্যার আর কি। হ্যাঁ, তো এই প্লেজারিজম চেকিং সফটওয়্যারের মধ্যে তারা নতুন একটা ফিচার অ্যাড করছে, সেটা হচ্ছে যে কি এআই চেকিং। তো এই এআই চেকিং অ্যাড করার ফলে এই যে আগে যে এআই ইউজ করে যে পেপারগুলো লিখতো, এইগুলা কিন্তু সব ধরা পড়তেছে এবং কিন্তু অ্যাকসেপ্ট হচ্ছে না। আর এখনো কিন্তু লোকজন এমন না যে কি এআই ইউজ করে কি করে না, পেপার লিখে না, সেটা হচ্ছে অবশ্যই লিখে, বাট ইউজ করাটা জানতে হবে। এখন তুমি যদি চ্যাট জিপিটির মধ্যে একটা দিয়ে দিলা লেখা যে হ্যাঁ আমাকে এই বিষয় লিখে দাও, তুমি সেটা কি করলা, কন্ট্রোল সি মারলা, কন্ট্রোল ভি মারলা, পেপারে লিখে দিলা, এটা জীবনে অ্যাকসেপ্ট হবে না, কারণ এটা প্রথম ধাপে ধরা খেয়ে যাবে যেখানে এআই ইউজ করা হয়েছে। তো তোমার কাজ হচ্ছে কি, তুমি এআই ইউজ করবা, বাট এআইটাকে এমন ভাবে ইউজ করতে হবে যেন লোকজন ধরতে না পারে মতো আর কি। ওই যে বাংলা একটা প্রবাদ আছে না, যে আমরা বলি যে ধরি মাছ না ছুঁই পানি, ওইরকম টাইপেরই। অর্থাৎ তোমার হচ্ছে যে কি এআই ইউজ করার মধ্যে একটা বিশেষত্ব চলে আসতে হবে, মানে স্পেশালাইজড হয়ে যেতে হবে। এরা কেমনে আসে, এটা আসলে ভাই একদিনে আসবে না, এটা হচ্ছে যে কি প্র্যাকটিস করতে করতে চলে আসবে।
আর এখন রিসার্চ করার জন্য যে এআই গুলা বেশি বেশি ইউজফুল এবং খুব স্ট্রং, সেগুলোর মধ্যে এক নাম্বারে হচ্ছে গ্রোক। এটা হচ্ছে যে কি বলতাম, এলন মাস্কের এক্সএআই এর একটা প্রজেক্ট। এটা খুবই স্ট্রং একটা তোমার কি বলতাম এআই, ইউজ করছে কিনা আমি বলতে পারি না, বাট এটা আমার খুবই পছন্দের একটা এআই, এখন বর্তমানে ভালো ইউজ করতেছে। দেন হচ্ছে যে ডিপসিক, যেটা রিসেন্টলি খুবই ভাইরাল হয়েছে, চ্যাট জিপিটি, যেটা আমরা সবাই জানি। আর এই জিনিসটার নাম হয়তো আমরা অনেকে শুনি নাই, সেটা হচ্ছে চ্যাট পিডিএফ। এই চ্যাট পিডিএফ এটা খুবই ইউজফুল একটা টুল, এটা খুবই ইউজফুল একটা টুল। এটা মূলত কি করে, এটা হচ্ছে যে কি এমন একটা এআই, আমি কি করব, একে একটা রিসার্চ একটা পেপার আমি একে দিয়ে দেব, ওকে। রিসার্চ পেপারটা দিয়ে দেওয়ার পর এই চ্যাট পিডিএফ করবে কি, আমাকে এই রিসার্চ পেপারটা থেকে সে আমাকে কি করবে, রিসার্চ পেপারটা থেকে আমাকে ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন আনসার দিয়ে দেবে। আই রিপিট, চ্যাট পিডিএফ যে কোয়েশ্চেনের পেপার এবং সেগুলো কি হবে, প্রপার হবে, হ্যাঁ। সেম কাজটা কিন্তু চ্যাট জিপিটি দিয়ে করা যায়, কিন্তু চ্যাট জিপিটির যে সমস্যাটা কি, সে যখন আনসার জেনারেট করে, সে কিন্তু তাকে আমি যে পেপারটা দিছি এজ এ রেফারেন্স, সে কিন্তু ওই রেফারেন্স পেপার ছাড়াও সে কিন্তু নিজের থেকে অনেক কিছু জেনারেট করে দিয়ে দেয়, হ্যাঁ। তো এখানেই এই দুটার মধ্যে মেইন পার্থক্য, যে চ্যাট জিপিটি কি করে, সে হচ্ছে যে কি অ্যাডাপটিভ ভাবে নিজে নিজে কি করে ফেলে, তার আনসার গুলো জেনারেট করতে পারে, বাট চ্যাট পিডিএফ ওই অ্যাডাপটিভনেসটা তার মধ্যে নাই। সে কি করে, আমি তারে যে পেপারটা দিছি জাস্ট সে ওই পেপারটার মধ্যে কি করে থাকে, স্টিক করে থাকে। তো এখন বলতে পারো ভাই এই দুটোর মধ্যে ভালো কোনটা, আসলে ভালো বলে কিছু নাই, ডিপেন্ড করে যে তোমার অ্যাপ্লিকেশনটা কি বা তুমি কি এরকম চাচ্ছ এটার উপরে। তো এই হচ্ছে যে কি আমার বেসিক জিনিসপত্র। তো আমি যদি একটু শুরু থেকে একটু হালকা হালকা করে বলি যে আমি কি কি পড়ছি, একটু রিমাইন্ড করাই দিই। যে প্রথমত হচ্ছে যে কি আমাদের মাইন্ডসেটটা নিয়ে ফেলতে হবে যে হ্যাঁ আমি রিসার্চ শুরু করতে যাচ্ছি, স্বাভাবিক রিসার্চ শুরু করতে যাচ্ছি, তাই কি হবে, আমি হচ্ছে যে কি ফেল করবো প্রথমে, অর্থাৎ আমার কাজ প্রথমে মিলবে না, এটা আমার মাথায় সেট করে ফেলতে হবে। আর আমার প্রচুর পরিমাণে ধৈর্য শক্তি লাগবে, আমি একটা কাজ একবার করব, দুইবার করব, তিনবার করব, বারবার করব, যতক্ষণ না আমার কাঙ্ক্ষিত আউটপুট আসতেছে। আর এইখানে গিয়ে একজন রিসার্চারের সাথে অন্যান্য জনের পার্থক্যটা শুরু হয়ে যায়। দেখবেন আপনারা দেখবেন যারা রিসার্চ শুরু করতে চাচ্ছেন বা রিসার্চ শুরু করবেন, কাজ করতে গিয়ে যখন মিলবে না, আই ক্যান গ্যারান্টি 100 জন যদি কাজ শুরু করেন, এই কাজ না মিলার কারণে 90 জনই কাজ কুইট করে দেবেন, বলবেন যে হ্যাঁ এগুলি কে করতেছে, আগুরুম বাগুরুম কাজ ভাল লাগতেছে না। এই যে লাস্ট যে 10 জন টিকে যাবে, এরাই দেখা যাবে দুনিয়া উল্টানো এমন কিছু কাজ করে ফেলছে, বা দুনিয়াকে রেভলিউশনের এনে দিছে এমন কিছু কাজ করে ফেলছে যেটা ওরা কল্পনা করতে পারে নাই, জাস্ট একটা জিনিস থাকার কারণে, সেটা হচ্ছে ধৈর্য। সেকেন্ড যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে কি আমাদের নোট নিতে হবে, প্রচুর প্রচুর নোট নিতে হবে, এর জন্য একটা আমাদের নোট খাতা রাখতে হবে সিম্পলি। এরপর আমাদের কি করতে হবে, মোট কথা হলো যে কি আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা লাগবে, অথবা একটা সিমুলেশন টুল জানা লাগবে, তার পাশাপাশি আমাদের গ্রাফ প্লটিং সফটওয়্যার লাগবে। এরপরে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটিটা আমাদের আস্তে আস্তে বাড়াইতে হবে। এরপর আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা কি, যে ল্যাটেক্স কিভাবে ইউজ করে এটা আমাদের জানতে হবে, আর পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এক্সেল এদেরকে প্রপারলি কিভাবে ইউজ করা যায়। আই রিপিট, মাইক্রোসফট অফিস আমরা সবাই ইউজ করতে জানি, বাট প্রপারলি কিভাবে ইউজ করা যায় এটা কিন্তু আমরা সবাই জানি না, এটা একটু করে শিখে নিতে হবে। এগুলো শেখার জন্য ইউটিউবে অ্যাভেইলেবল কি আছে, প্লেলিস্ট আছে ফ্রি। দেন হচ্ছে যে কি আমাদের রিসার্চের রিসোর্স গুলো কোথায় কোথায় খুঁজে পাবো জানতে হবে, এই নামগুলা কিন্তু মনে রাখতে হবে, গুগল স্কলার, রিসার্চ গেট, মেন্ডেলি, এগুলো কিন্তু একদম খুবই কমন, হ্যাঁ। নামগুলো মনে রাখতে পারলে আমাদের জন্য কাজ করে ইজি হবে আর কি, হ্যাঁ। এখান থেকে আমরা আমাদের যে ফাইনাল রিসোর্সেস ওইগুলো আমরা এখান থেকে খুঁজে বের করব। দেন আমাদের জানতে হবে যে কিছু কিছু সফটওয়্যার বা কিছু কিছু ওয়েবসাইট যারা হচ্ছে যে কি করে, এরর কারেকশন করে, যেমন হচ্ছে গ্রামারলি আর কুইলবট। আর লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে যে কি আমাদের প্রচুর পরিমাণের এআই কে ইউজ করতে হবে। এখন তুমি যদি এই জমানায় এসে নাক ছিটকাও যা এআই কে ইউজ করে, এই কে ইউজ করে, তাহলে কিন্তু তুমি অনেক পিছায় আছো সবার কাছ থেকে। এখন এআই ইউজ করতে গিয়ে এমন করা যাবে না যে কি দেখা যাচ্ছে তোমার নিজের এফোর্ট 0% আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমারই 100% কাজ করে দিচ্ছে, এটা আবার করা যাবে না। এটা যদি ঠিক করতে যাও রিসার্চ আসলে কিছুই হবে না। এগুলো আসলে কাজ করতে গিয়ে বুঝতে পারবেন আপনারা যে এখানে কি কি প্রবলেম আছে, যে ফুললি যদি এআই এর উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। তো আমি একটা গল্প বলি ছোটখাটো করে, আমার মানে এটা হচ্ছে যে কি আমাদেরই চুয়েটের একটা গল্প। এই যে আমরা যারা এখন ফাইনাল ইয়ারে আছি, আমাদের হচ্ছে ওই গেল, আমাদের হচ্ছে যে কি 4-1 থাকতে আমাদের প্রি ডিফেন্স হয়েছে থিসিসের।
তো এখন থিসিসের প্রি ডিফেন্সের হওয়ার সময় তো দেখা গেল যে আমাদের একজন বন্ধু আচ্ছা নামও বলার দরকার নেই, আমি তার কাহিনীটা বলি। দেখা গেল আমার বন্ধুটা সে যে প্রপোজালটা দিছে, আমার বন্ধুর প্রপোজালটা সে ফুললি তৈরি করছে এআই ইউজ করে, অর্থাৎ তার প্রপোজালটা সে এআই দিয়ে ইউজ করছে। এখন এআই তাকে এমন একটা টপিক দিছে, আসলে যে টপিক নিয়ে হচ্ছে যে কি মানে যে টপিকটা খুবই ফ্যান্সি, মানে শুনতে দেখতে এবং আইডিয়াটা খুব জোস, বাট ওইটা নিয়ে আজ পর্যন্ত কোনো সায়েন্টিস্ট কোনো কাজও করে নাই। এবং ওই কাজটা যে রিয়েল ওয়ার্ল্ডে হবে কিনা, মানে বাস্তব দুনিয়ায় করা যাবে কিনা, এটারও কোনো কি নাই, গ্যারেন্টি নাই। তো স্বাভাবিক যে আমার বন্ধু সুন্দর করে প্রেজেন্টেশন দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, তো সামনে আমাদের থিসিস ডিফেন্স বোর্ডের স্যাররা বসা ছিল, স্যাররা প্রথমে কিছু বলে নাই। তো সবকিছু হইলো শেষ, এরপরে লাস্ট থেকে স্যার জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা আমাকে একটা প্রশ্ন বলো, তুমি যে এই টপিকটা সিলেক্ট করলা এটা এটা, আচ্ছা দেখি বলো তো এটা তুমি কিভাবে করো, এটা রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন কি? এখন এটা শোনার পর আমার বন্ধু তবদা হয়ে গেছে, যে বলে যে আসলেই তো এটা আমি রিয়েল ওয়ার্ল্ডে কেমনে করাবো। তারপরে দ্বিতীয় জন স্যার প্রশ্ন করছে, আচ্ছা বাবা ঠিক আছে বুঝলাম যে তুমি এই আইডিয়া গুলো দিলা, আচ্ছা তোমার এই আইডিয়াকে সাপোর্ট করে এরকম কিছু আমাকে পেপার দেখাতে পারবা? আমার বন্ধু আবার খেয়ে গেল কট, অর্থাৎ সেই পুরা জিনিসটা সে এআই দিয়ে জেনারেট করার কারণে বিষয়টা হয়তো খুবই ফ্যান্সি এবং খুবই সুন্দর হয়েছে, বাট সেটা কিন্তু কোনো রিয়েল লাইফ ইউজও নাই এবং ওইটার কোনো কাজও আজ পর্যন্ত পৃথিবীতে হয় নাই। ইভেন ওই কাজটা করা যাবে কিনা এটাও কিন্তু কেউ জানে না। এবং ফলাফলস্বরূপ কি হয়েছে, আমার বন্ধু রিপিট খাই গেছে 4-1 এসে, সে প্রি ডিফেন্সে রিপিট খাই গেছে। আর যদিও রিপিট খাওয়ার পরে ওকে আবার ক্লিয়ার করছে, সমস্যা নাই। বাট এটা বললাম আর কি যে এআই এর উপর কিন্তু ফুললি ডিপেন্ড হওয়া যাবে না। তোমার মাথায় মানে আমাদের মাথার মধ্যে কিছু অন্তত থাকা লাগবে যে হ্যাঁ কি করলে কি হবে আর কি করলে কি হবে না, এটাই। আচ্ছা ওকে, তো আমাদের মোটামুটি বেসিক জিনিসপত্র শেষই। এই যে আমরা রিসার্চ শুরু করার জন্য আমাদের যা যা দরকার আমাদের এগুলো সব জানা হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ফেজে। সেটা কি, যে আমরা টপিকটা কিভাবে সিলেক্ট করব। এই যে যে আমার মাইন্ডসেট ক্রিয়েট করা হয়ে গেছে, আমি জানি কিভাবে আমার টুলস গুলো ইউজ করতে হবে, এই দুটো স্টেপ আমার শেষ। এখন লাস্ট স্টেপ সেটা কি, যে টপিক সিলেকশন, যে আমি টপিকটা কিভাবে সিলেক্ট করব। আচ্ছা, সো এই টপিক সিলেকশনের মধ্যে এসেই আমাদের সবাই মাথার হাত চলে যায় যে ভাই আমার মাথায় এত এত আইডিয়া আছে, আমার মাথায় এখন এত এত আইডিয়া, এখন ভাই আমি কোনটা ছেড়ে কোনটার উপরে কাজ করব বা আমি কোন টপিকটা সিলেক্ট করব, আমরা সবাই কনফিউজড হয়ে যাই। হ্যাঁ, তো এখন আমরা দেখি একটা স্ট্র্যাটেজিক ওয়ে যে কিভাবে আমরা আমাদের টপিকটা সিলেক্ট করব। আর মানে এখন যেটা শেয়ার করব এটা হচ্ছে যে কি আমার পার্সোনালি একটা কি বলতাম একটা মেথড, আমি পার্সোনালি ভাবে টপিকগুলো সিলেক্ট করি। ডাজন্ট নিড দ্যাট আপনাদের সবার এটাই ফলো করতে হবে, বাট যদি ফলো করতে পারেন তাহলে হয়তো প্রথম দিকে একটু সহজ হবে, এরপর আপনারা নিজেরা নিজেদের মতো মেথড বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো যখনই আমরা কোনো একটা টপিক সিলেক্ট করব আমাদের সবার আগে করতে হবে কি, প্রচুর পরিমাণে পড়তে হবে। আমাদের কি করতে হবে, প্রথম কথা হচ্ছে যে কি প্রচুর পরিমাণে পড়তে হবে। কি কি পড়তে হবে, আমাদের প্রচুর পরিমাণে থিওরি পড়তে হবে, আমাদের প্রচুর পরিমাণে রিসার্চ পেপার পড়তে হবে, তার পাশাপাশি বিভিন্ন টাইপের আর্টিকেল পড়তে হবে। এই যে প্রচুর পরিমাণে থিওরি, রিসার্চ পেপার, আর্টিকেল পড়া, এটাকে আমরা একটু ঢং করে বলি লিটারেচার রিভিউ করা। তো যখনই আমরা কোন একটা টপিক সম্পর্কে আমরা সিলেক্ট করতে যাব, ধরেন আমার মাথার মধ্যে 10-12টা আইডিয়া আছে বা 10-12 টপিক আছে, তো এখন আমি কি করব, এই প্রত্যেকটা টপিকের জন্য আমরা তাদের করসপন্ডিং পড়াশোনাগুলো করব। আমাদের ওই টপিকের উপর থিওরিটা পড়তে হবে, আমাদের ডিফারেন্ট টাইপের রিসার্চ পেপারগুলো পড়তে হবে, আর আর্টিকেল পড়তে হবে। টু বি অনেস্ট, লিটারেচার রিভিউ যদি ভালো করে করা না হয় তাহলে কিন্তু সামনে গিয়ে অনেক বেশি কষ্ট পাওয়া লাগে, অনেক বেশি। এরপরে আমরা যখন রিসার্চ টপিকটা ধরেন আমরা এখন পড়াশোনা করলাম সবাই মিলে, এখন পড়াশোনা করে ধরেন মাথার মধ্যে আরো এখন আমরা 3টা থেকে 4টা টপিক চলে আসছে। হ্যাঁ, আগে ধরেন ছিল 10-12টা টপিক, এরকম অনেকগুলো লিটারেচার রিভিউ করার পরে ধরেন মাথার মধ্যে আমার 3টা থেকে 4টা টপিক পোক্ত হয়ে গেল। এখন এই 3-4 টপিক থেকে ভাই কোনটা সিলেক্ট করা যায়, এটার জন্য আমার দেখতে হবে ট্রেন্ড, অর্থাৎ বর্তমানে রিসার্চের ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে, বর্তমানে আমার রিসার্চের ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে। ফর এক্সাম্পল, এখন বর্তমান যুগে কিন্তু ম্যাক্সিমাম রিসার্চ হচ্ছে কি নিয়ে, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, তারপর হচ্ছে যে কি আমাদের কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে, তারপর হচ্ছে যে কি আমাদের কি
আমি যদি বলি আমাদের হচ্ছে যে কি বলতাম ন্যানো ফেব্রিক, ন্যানো ফেব্রিক ইলেকট্রনিক্স নিয়ে, এগুলো নিয়ে এখন কি হচ্ছে, রিসার্চ বেশি হচ্ছে। তো আমরা যদি আমাদের রিসার্চ আইডিয়া গুলা এদের সাথে সামহাও কি করতে পারি, এদের সাথে আমি যদি মিলাই ফেলতে পারি, তাইলে আমার জন্য বেস্ট হয়। কারণ কি, বর্তমানে বাজারে যে ট্রেন্ডটা চলতেছে, যদি ওই ট্রেন্ডের মধ্যে আমরা আমাদের রিসার্চটা রাখতে পারি, তাইলে কিন্তু আমাদের বেটার ফান্ডিং পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর রিসার্চ করার জন্য কিন্তু আসলে ফান্ডিং লাগে, নিজের পকেটের টাকা খরচ করে রিসার্চ আসলে কেউই করতে চায় না। তো আমরা যদি ভালো ফান্ডিং পেতে চাই বিভিন্ন ইউনিভার্সিটি থেকে কিংবা হচ্ছে যে কি বলতাম বিভিন্ন ব্যক্তি থেকে, তাইলে কিন্তু আমাদের বর্তমানে ট্রেন্ড কোন দিকে যাচ্ছে ওই দিকে লক্ষ্য রেখে টপিকগুলো চুজ করতে হবে। তাহলে 3-4টা টপিক থেকে আমরা ধরেন ট্রেন্ডিনেস থেকে পাইলাম আরো 2-3টা টপিক, যে হ্যাঁ ভাই ফাইনাল করলাম 2-3টা টপিক। এরপরে কি করা যায়, এখন এই 2-3টা টপিক থেকে আমার আরো ফিল্টারিং করতে হবে। তো ফিল্টারিং গুলো কিভাবে করা যায়, নেক্সট স্টেপে আমরা চলে আসি। সেটা হচ্ছে যে চুজ টপিক দ্যাট হ্যাভ অলরেডি বিন এক্সপ্লোরড। অর্থাৎ আমার যেহেতু আমি একদম বিগিনার লেভেলের রিসার্চার, তো আমার এখন এমন একটা টপিক চুজ করতে হবে যেই টপিক নিয়ে অলরেডি কেউ না কেউ কাজ করছে। আমার এমন ভাবে কাজটা সিলেক্ট করতে হবে, আই রিপিট, যেই টপিকটা নিয়ে কেউ না কেউ কাজ করছে, যে টপিকটা নিয়ে কেউ না কেউ কি করছে, কাজ করছে। আমার এরকম টপিক চুজ করতে হবে, কারণ আমি বিগিনার, আমার একটা পাথ দরকার। আমি যখন রিসার্চ করতে করতে প্রো হয়ে যাব, তখন না আমি একটা পৃথিবীকে চেঞ্জ করার মতো কিছু একটা নিয়ে আসবো। তো দেখা যাবে এখানের মধ্যে এই 3টা ধাপের মধ্যে দেখা গেল আমরা আমাদের ফাইনাল যে টপিকটা ওটা আমরা পেয়ে যাই। এখন আরো কিছু কথাবার্তা আছে, সেটা হচ্ছে যে কি, এখন ধরেন আপনি যে ফাইনাল টপিকটা পাইলেন, ওই ফাইনাল টপিকটা কি আসলে ডু দে মেক সেন্স, ওইটা কি আসলে কোনো ভালো কিছু নাকি ইডিওটিক টাইপের কিছু। ফর এক্সাম্পল, আমি আগে যে এক্সাম্পলটা দিছিলাম, যে ধরেন আপনি এখন একটা কি করতে চাচ্ছেন, একটা গবেষণা করতে চাচ্ছেন, সে গবেষণার টপিক হচ্ছে কি, যে ওই যে ছাগলের রংটা কালো কেন। প্রথম কথা হচ্ছে যে কি, আচ্ছা আমি যে এটা নিয়ে রিসার্চ করব, আসলে এটা কি ডাজ ইট মেক এনি সেন্স। তারপরে কথা হচ্ছে যে কি, এই যে আমি রিসার্চটা করব, এটা কি আসলে বর্তমানে ট্রেন্ডের সাথে যাচ্ছে, এটা দিয়ে কি মানুষের বর্তমানে উপকারের কিছু করা যাচ্ছে, এই কোশ্চেন গুলো করতে হবে। দেখা যাবে যে কি এই কোশ্চেন গুলো করলে আমরা বুঝে যাব যে আমাদের সিলেক্টেড টপিকটা কি আসলে মানে কি বলতাম ননসেন্স কিছু, নাকি আসলে খুব ভালো টপিক। তো সাধারণত হয় কি, যারা একদম প্রথম লেভেলের বিগিনার লেভেলের রিসার্চার, ওদের আসলে টপিকটা সিলেক্ট করতে সমস্যা হয় এই জায়গায় গিয়ে। তারা আসলে বুঝতে পারে না যে হ্যাঁ আমার এই টপিকটা কি আসলে মানে কি এটাকে ভালো টপিক হচ্ছে, নাকি আসলে এটা কোনো মানে ইডিয়েটিক টাইপের কোনো টপিক হচ্ছে যেটা দেখে সবাই হাসাহাসি করবে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। টপিকটা সিলেক্ট করার পর জাস্ট এই 3টা প্রশ্ন করবেন, এই যে উপরে যেটা আছে, যে বললাম যেটা কি ট্রেন্ডের সাথে যাচ্ছে কিনা, লোকজনের কাছে উপকার পাবো কিনা, আর এটা কি আসলে ডাজ ইট মেক এনি সেন্স। এটাই এই কথাটা লাস্টে বলা আছে, যে এখন আমার ফাইনালি টপিক সিলেক্ট করার পর দেখতে হবে যে এই টপিকটা কি আসলে রিয়েল ওয়ার্ল্ডে অ্যাপ্লিকেশন করা যায় কিনা এবং এটা দিয়ে লোকজন উপকৃত হয় কিনা। টু বি অনেস্ট, বর্তমানে যে, আচ্ছা আমি রিসার্চের কথা বাদ দিই, বর্তমানে যতগুলো পিএইচডি করা হয়, এটা আমার কথা না, এটা হচ্ছে যে কি এলন মাস্কেরই কথা, যে বর্তমানে যে পিএইচডি গুলো করা হয়, বর্তমানে পিএইচডির 99% হচ্ছে গার্বেজ। বর্তমানে যে পিএইচডি গুলো করা হয় সারা দুনিয়ায় 99% গার্বেজ, আর 1% হচ্ছে যে কি, যেটা হচ্ছে যে কি করা হয়, যেটা হচ্ছে যে কি রেডি টু প্রোডাক্ট, অর্থাৎ হচ্ছে যে কি যেটা থিওরি থেকে প্রোডাক্টে কনভার্ট করা যায়। আর এলন মাস্ক নাকি ওই 1% এর মধ্যে কি করে, ইনভেস্ট করে, এরকম একটা কথা মাঝখানে ভাইরাল হয়েছিল। তো এখান থেকে আমরা দেখে বুঝতে পারতেছি, অর্থাৎ যারা পিএইচডি করতেছেন, এটা আসলে গার্বেজ বলা ঠিক হবে না, এটা আসলে বলা উচিত এরকম যে 99% যে কাজগুলো করা হয় ওইগুলা জাস্ট থিওরির মধ্যে সীমাবদ্ধ থাকে, এগুলো জাস্ট থিওরির মধ্যে সীমাবদ্ধ থাকে, ওটা কিন্তু আসলে রিয়েল লাইফে কোনো কাজেই আসে না, মানে লোকজন এটা ইউজই করতে পারে না, জাস্ট এটা থিওরি হিসেবে সুন্দর লাগে, বা হচ্ছে যে ওটা আসলে পেপার হিসেবে সুন্দর। জাস্ট পিএইচডি রিসার্চের 1%ই আছে যেটা হচ্ছে যে কি আমাদের ওয়ার্ল্ডের মধ্যে কাজে লাগতেছে। এই যে বিভিন্ন ধরনের সেমিকন্ডাক্টর, আমরা যদি সেমিকন্ডাক্টর ফিল্ড নিয়ে কথা বলি, ফর এক্সাম্পল হচ্ছে যে কি বলা যায়, এই যে আমরা ইউজ করতেছি না এখন, আমাদের হচ্ছে যে কি যে স্ন্যাপড্রাগন যেটা আছে, স্ন্যাপড্রাগন যে মাইক্রোপ্রসেসর চিপ কোম্পানি আছে, এরা হচ্ছে যে কি বলতে গেলে
এরা কিন্তু খুবই ভালো মানের পিএইচডি হোল্ডারদের কিন্তু এরা নিয়ে আসে। কি জন্য নিয়ে আসে? কারণ তারা ওই পিএইচডি হোল্ডারদেরকে আনে যাদের পেপার বা হচ্ছে যে কি যাদের কাজগুলা একদম রিয়েল লাইফ বানানো যাবে এরকম। শুধু স্ন্যাপড্রাগন না, ইন্টেল বলো, যত ধরনের টেক জায়ান্ট আছে তারা কিন্তু প্রচুর পরিমাণের পিএইচডি যারা হোল্ডার তাদেরকে হায়ার করে জাস্ট একটাই কারণে, যা মানে তাদের কাজগুলো যেন রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করা যায়। আর দেখা যায় যে অনেক কিন্তু পিএইচডি হোল্ডার আছে আসলে যারা পিএইচডি করছে ঠিক আছে, বাট তাদের আসলে কাজগুলা কিন্তু কি বলতাম আর মানে জাস্ট খাতা কলমের মধ্যে থেকে যায় আর কোথাও থাকে না, এর দূর। তো এই স্টেপগুলো ফলো করলে আশা করি আমরা আমাদের টপিকগুলো পেয়ে যাব। তো এখন এই জিনিসটা করতে গিয়ে একটা সমস্যা হয় যে কি ভাই আপনি তো বুঝলাম সবকিছু বললেন, যে এখানে বললেন যে পেপার পড়তে হবে, ট্রেন্ড দেখতে হবে, এই করতে হবে, ভাই এগুলো সব বুঝলাম, 5 নাম্বারটা বুঝলাম, 4 নাম্বার বুঝলাম, 3 নাম্বার বুঝলাম, এটাও বুঝলাম, কিন্তু ভাই 1 নাম্বারে গিয়ে আমার কষ্ট হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কি কষ্ট, যে ভাই লিটারেচার রিভিউ যে করে ভাই এটা আসলে কেমনে করে ভাই একটু করে বুঝাই বলেন না, একটু করে এক্সাম্পল দিয়ে দেখান যাতে আমাদের জন্য সুবিধা হয়। তাহলে আসো আমরা এখন আজকে আপাতত প্রথম দিকের এই লিটারেচার রিভিউ একটু করে কথা বলে ডিটেলসে। এই যে লিটারেচার রিভিউ, হ্যাঁ এটা দেখে তো মনে হচ্ছে খুব ফ্যাসিনেটিং জিনিস একটা। হ্যাঁ বাবা রে, লিটারেচার রিভিউ কি নাকি। ওকে, তো লিটারেচার রিভিউ করার জন্য বা পেপার পড়ার জন্য আমরা কিছু স্টেপ ফলো করব। সেটা কি? প্রথমত হচ্ছে আমরা চলে যাব আমাদের গুগল স্কলার বা গুগলে গিয়ে আমরা যে টপিক নিয়ে কাজ করতে চাই আমরা ওই টপিক নিয়ে একটা দুইটা কিওয়ার্ড সার্চ করব। কিওয়ার্ড যদি আমরা সার্চ করি দেন আমরা কি পেয়ে যাব? কিছু পেপার পেয়ে যাব। আচ্ছা আমি এটা কি বলে লাইভ করাই সবার সাথে। আচ্ছা ওকে ওকে, পজ করি। আচ্ছা প্রথমে যে কথাটা বললাম যে গুগল স্কলার, আমরা তাহলে প্রথমে গুগল স্কলারে চলে যাই। ফুল স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো প্রথমত আমরা কি করব, এই যে আমাদের এই গুগল আছে, গুগলের মধ্যে এসে আমরা প্রথমে লিখে দিলাম এই যে আমাদের কি গুগল স্কলার। ওকে, দিলাম, আমাদের সেই গুগল স্কলার চলে আসলো। এখানে আমরা ক্লিক করব। এই গুগল স্কলারে আসার পর আমার প্রথম কাজ কি ছিল এখানে, যে আমি এখানে বলেছিলাম যে আমাদের কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হবে, সরি। হ্যাঁ, তো এখন আসো আমরা সেই কিওয়ার্ড দিয়ে সার্চ করব। ফর এক্সাম্পল আমি একটা নাম দিলাম, টপিকের নাম ছিল হচ্ছে মেটা ম্যাটেরিয়াল, কথার কথা মেটা ম্যাটেরিয়াল। আচ্ছা আরো সুন্দর একটা জিনিস দিয়েছি, হচ্ছে যে কি খুবই ট্রেন্ডি টপিক, মেশিন লার্নিং। হ্যাঁ মেশিন লার্নিং, এই তো মেশিন লেখার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলা সাজেস্ট করতেছে আমাকে, তো আমি একটা সার্চ চলে গেলাম। ওকে, তো এইরকম ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ড দিয়ে আমাদের কি ওটা আমি এখানে সিলেক্ট করতে পারবো। আর শর্ট বাইট ভিডিও দেখতে পারবো, অর্থাৎ কোন পেপারটা একদম রিসেন্টলি পাবলিশ হয়েছে, তো যে মেশিন লার্নিং
কি কেন কিভাবে এই তিনটার উত্তর ইন ডিটেলসে পাওয়া যায়। আর কনফারেন্স পেপারে কি, কনফারেন্স পেপারে হচ্ছে যে লিমিট থাকে, যে ওখানে বলা হয় যে আপনি আপনার রিসার্চটা 4 থেকে 6 পেজের মধ্যে সীমাবদ্ধ করে রাখবেন। তো যার ফলে হয় কি, কনফারেন্স পেপারের মধ্যে আসলে চাইলেও সবগুলা কাজের ডিটেইলস প্রকাশ করা যায় না, জাস্ট কাজের একটা ছোট্ট অংশকে ফোকাস করা হয়, কাজের একটা ছোট্ট অংশকে ফোকাস করা হয়। অথবা অনেকে চাইলে একটা কাজই দিয়ে দেয় পুরাটাই, তবে পুরা কাজ দিলেও ওখানে কিন্তু সে ডিটেইলসে এই প্রশ্নগুলোর বর্ণনা দিতে পারে না, কি কেন কিভাবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে কোন পেপারটা একজন বিগিনারের জন্য দরকার। একজন বিগিনারের জন্য দরকার এই যে বিস্তারিত আছে এরকম পেপারটা। এজন্য যারা বিগিনার তারা অলওয়েজ জার্নাল দিয়ে শুরু করতে পারলে ভালো। তো এখন মাথায় প্রশ্ন আসতে পারে, ভাই জার্নাল চিনবো কিভাবে আর কনফারেন্স পেপার চিনবো কিভাবে, এটা একটা প্রশ্ন। তাহলে এখন তাহলে আসেন এখন আমরা এটাও দেখাই দিই। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে আমার সম্পূর্ণটা? হ্যালো, আচ্ছা 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 ঠিক আছে। যেমন ফর এক্সাম্পল আমার এই প্রথম এই পেপারটা চলে আসলাম, এখানে একটা পেপার রাখছি। তো দেখা যাচ্ছে এই পেপারটার পেজ লিমিট কত, দেখতেছি এই পেপারটার পেজ লিমিট 6 পৃষ্ঠা। এরপরে আমি আরেকটা পেপার আনছি এখানে, যে এখানে একটা পেপার আছে, এই পেপারটার পেজ লিমিট দেখতেছি কত পৃষ্ঠা, 26 পৃষ্ঠা। তো প্রথমতই একটা জার্নাল আর একটা হচ্ছে যে কি কনফারেন্স চেনার সব থেকে সহজ উপায় হচ্ছে যে কি পেজ নাম্বার দেখে ফেলা, আমরা যারা আমজনতা আছে তাদের জন্য। হ্যাঁ, তো আমরা পেজ দেখে বুঝে ফেলতেছি, যেমন এখানে আছে 6টা করে পেজ, এখানে আছে কয়টা করে পেজ, 26টা করে পেজ। তাহলে বুঝতে পারলাম এটা হলো জার্নাল, এটা হলো কি কনফারেন্স। আর কনফারেন্স পেপারে দেখা যায় যে কি আরেকটা চেনার উপায় হচ্ছে যে কি কোন একটা পেপারের একদম লাস্টে চলে আসতে হবে, লাস্টে চলে আসতে দেখা যায় সেখানটা সেগমেন্ট থাকে যেটাকে আমরা বলি রেফারেন্স। তো দেখা যায় যে কি যে আমাদের যে কোনো কনফারেন্স পেপারের ক্ষেত্রে রেফারেন্স অত বেশি থাকে না, রেফারেন্স ধরেন ম্যাক্সিমাম 20 থেকে 22টা থাকতে পারে ম্যাক্সিমাম, বা 30টা থাকতে পারে। কিন্তু একটা ভালো জার্নাল বা হচ্ছে যে কি বলতাম যে কোনো জার্নালে গেলে দেখা যায় সেখানে রেফারেন্স সংখ্যা আসলে অনেক বেশি থাকে। এটাতে তো 20টা, আচ্ছা যাক এখানে দেখায়, মানে রেফারেন্স অনেক বেশি বলতে 20টার অধিক থাকে রেফারেন্স। যেমন এখানে অনেকগুলো রেফারেন্স, এই তো এই যে 1 পৃষ্ঠা গেল, 2 পৃষ্ঠা গেল, 3 পৃষ্ঠা গেল, 4 পৃষ্ঠা গেল, 5 পৃষ্ঠা, হ্যাঁ 5 পৃষ্ঠা ধরে খালি এই জার্নালের রেফারেন্সিং করছে। তাহলে আমরা এখান থেকে দুইটা মেজর জিনিস বুঝলাম, যে খালি চোখে আই রিপিট আমরা যেহেতু সবাই একদম বিগিনার লেভেল, আমাদের জন্য কি করতে হবে, আমরা যেহেতু বিগিনার লেভেল আমরা খালি চোখে জার্নাল চিনবো কিভাবে। খালি চোখে হচ্ছে যে কি জার্নাল চেনার উপায় হচ্ছে যে কি দুইটা। প্রথম হচ্ছে যে কি পেজ সংখ্যা থাকবে কি 7টা বা 8টার বেশি থাকবে, অথবা 7-8টা দিয়েও কিন্তু কি হয় জার্নাল হয়। আরো সিম্পলিফাই করে দিই, ওই যে পেজ থাকবে 6 এর অধিক থাকবে পেজ। আর আরেকটা হচ্ছে যে কি রেফারেন্স দেখতে হবে, আমার রেফারেন্স দেখতে হবে, রেফারেন্স দেখা যাবে যে কি 18-র বেশি থাকবে, অনেকগুলো বেশি থাকবে। এই মোটামুটি দুইটা জিনিস যদি থাকে তাইলে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে জার্নাল। তাহলে আমরা এখন চিনে ফেললাম যে জার্নাল জিনিসটা কি। তাহলে এখন আমরা চলে যাই আমাদের স্লাইডে। আমরা এখন আপাতত মোটা দাগে জার্নাল চিনলাম। তাহলে এখন জার্নাল চেনার পর আমার এখন আরেকটা জিনিস শিখতে হবে, সেটা কি যে জার্নালটা কি Q1 না Q2। হ্যাঁ, তো এখন একটা প্রশ্ন আসতে পারে, ভাই Q1 Q2 এর জিনিসটা কি, এটা একটু করে বলে দিই। এখন হচ্ছে যে কি জার্নাল আছে, ঠিক আছে, এখন প্রত্যেকটা জার্নালেরই কিছু কোয়ালিটি থাকে। হ্যাঁ, কিছু কোয়ালিটি থাকে। তো কোয়ালিটি ভেদে জার্নালকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কোয়ার্টারলি 1, একটা হচ্ছে কোয়ার্টারলি 2 মানে Q2, একটা হচ্ছে Q3, একটা হচ্ছে কি Q4। অর্থাৎ বর্তমান দুনিয়ার মধ্যে যদি 100% রিসার্চ হয়, এই 100% রিসার্চের টপ 25% যে জার্নালগুলা পাবলিশ করে তাদেরকে বলা হয় Q1 জার্নাল। অর্থাৎ সেখানে পৃথিবীর একদম টপ নচ লেভেলের কি পাবলিশ হবে, টপ নচ লেভেলের কাজগুলো পাবলিশ হবে। Q2টা কেমন, Q2টা হচ্ছে যে 25 থেকে 50% যেগুলো টপ রিসার্চ আছে ওইগুলো তারা পাবলিশ করে। Q3 কেমন, Q3 হচ্ছে 50% থেকে 75% যেগুলো রিসার্চের টপ ওইগুলো পাবলিশ করে। আর Q4 হচ্ছে যে কি 75 থেকে শুরু করে 100%-ও না, মানে 75%-এর বেশিগুলা। এখন যে পার্সেন্টেজ গুলো বললাম, এখন প্রশ্ন করতে হবে পার্সেন্টেজ গুলা কি। এগুলো জাস্ট বুঝাইলাম যে টপ লেভেলের কাজ, অর্থাৎ যে টপ লেভেলের কাজগুলো হয় পুরা দুনিয়ার মধ্যে যদি 100% কাজ হয়ে থাকে, ওই 100% কাজের মধ্যে
একদম যেগুলো টপ লেভেলের কাজ, সেই টপ লেভেলের 25% পাবলিশ করবে যে জার্নালগুলো, তাদেরকে আমরা বলি Q1। আর যারা টপ 25 থেকে 50% গুলো পাবলিশ করে তাদেরকে বলি আমরা Q2, আর এগুলো হচ্ছে Q3 আর Q4। তো সাধারণত আমরা লিটারেচার রিভিউ করার জন্য আমরা কিন্তু মেইনলি বেছে নিই Q1 কে আর Q2 কে, Q3 Q4 কিন্তু আমরা নিই না। আর একটা কথা মাথায় রাখতে হবে, Q4 জার্নাল যত বেশি সম্ভব এড়াই চলা উচিত। এই Q4 এবং পারলে Q3 এড়াই চলা উচিত, কারণ এই Q3 এবং Q4 জার্নাল এরা কি করে, এরা অনেকে আছে কি, এরা টাকার বিনিময়ে, এরা অনেক সময় কি টাকার বিনিময়ে জার্নালগুলো পাবলিশ করে দেয়। এটা খুবই আনএথিক্যাল একটা কাজ। তো এই জন্য Q3 Q4 জার্নাল সাধারণত যারা ভালো রিসার্চ করে ওরা কেউ সাজেস্ট করে না, না লিটারেচার রিভিউ করার জন্য না পাবলিশ করার জন্য। ইভেন তুমি যদি তোমার কোনো একটা কাজ Q3 জার্নালে পাবলিশ করে দাও, বলতে গেলে ভাই তুমি কিন্তু অনেকগুলা বাইরের দেশের ইউনিভার্সিটির মধ্যে অ্যাপ্লাই করতে পারবে না। কারণ কি, অ্যাপ্লাই করার টাইমে যখন তোমাকে তারা ভাইবা নেমে জিজ্ঞেস করবে যে আপনার কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স আছে কিনা, আপনি কোথায় কোথায় পাবলিশ করছেন, যদি দেখে তোমার কোনো একটা কাজ Q3 জার্নালে পাবলিশ হয়েছে, তোমার তখনই ওরা ব্ল্যাক লিস্ট করে ফেলবে, বলবে যে কি এই বেটা নিশ্চয়ই টাকার বিনিময়ে কি করছে, জার্নাল করছে। তো Q3 এবং Q4 কে কিন্তু আমরা আসলে তেমন একটা ধরবো না, আমাদের মেইন টার্গেট থাকবে Q1 আর Q2 জার্নাল। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই কোন জার্নালটা Q1 কোন জার্নালটা Q2 এটা বুঝবো কিভাবে? আচ্ছা, এটাও আমরা শিখাই দেবো, এটা আমাদের লেকচারে আছে। আমি দেখি তাও একটু করে শিওর হওয়ার জন্য যে লেকচারের মধ্যে রাখছি কিনা, নাইলে দেখাইতে হবে। হয়ে গেল, হ্যাঁ আছে আছে, ইয়েস আছে। তো এটা আমরা দেখবো যে কিভাবে আমি চিনবো যে একটা জার্নাল Q1 নাকি Q2। তো যাক, আমরা আমার আগের জায়গায় ফেরত আছি। যে আমি দেখতেছি এখানে খুঁজে পাইলাম যে অনেকগুলো পেপার। এখন ধর আমি একটা পেপার পড়তেছি, এখানে ধরো কথার কথা কোনটা চুজ করা যায়, একটা চুজ করি, যেমন হচ্ছে যে কি এটা ঢুকলাম, আমি ক্লিক করলাম, বাবা আসো, সরি নেট একটু স্লো আমার। আচ্ছা, কথার কথা আমি ধরি এটাই আসলো। হ্যাঁ, এই যে আমি সার্চ করার পর দেখুন এখানে একটা কি একটা পেপার চলে আসলো। তো এখন এই পেপারটা কি দেখবা যে কি, এই পেপারটার এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা একটা জার্নাল পেপার। হ্যাঁ, কারণ এটা হচ্ছে যে কি পেজ সংখ্যা অনেক বেশি, আর পেজ সংখ্যা বুঝতে না পারলেও এই যে এখানে রেফারেন্স দেখে বুঝতে পারছি। দেখো রেফারেন্স কয়টা, 48টা রেফারেন্স করছে, মানে এই পেপারটা 48 রেফারেন্স ইউজ করছে, তাহলে এটা একটা জার্নাল পেপার। হ্যাঁ, তো এই তো আমি পেয়ে গেলাম জার্নাল পেপার। দেন আমি কি করবো, এটা ডাউনলোড করব। ওকে, বুঝে গেছি। তো কিভাবে আমরা আমাদের জার্নালটা সিলেক্ট করে পড়াশোনা শুরু করলাম, একটু পরে আমি দেখাবো যে কিভাবে Q1 Q2 জার্নাল পাওয়া হবে। এরপরে এখন তো আমি টপিক পেয়ে গেছি যে মেশিন লার্নিং। তো মেশিন লার্নিং পাওয়ার পর দেখো এখানে অনেকগুলা পেপার আছে। তো আমি কি করব, এখানে একটার পর একটা ডাউনলোড করে ফেলবো। তাহলে আমার কাছে কি হয়ে গেল, মাল্টিপল পেপার চলে আসলো। এখানে আমার কি চলে আসলো, মাল্টিপল পেপার চলে আসলো। এরপরে হচ্ছে আমার কাজ, আমি এখন গুগল স্কলার থেকে আমার একটা টপিক পাইলাম, সেটা কি মেশিন লার্নিং টপিক পেয়ে গেলাম। এই মেশিন লার্নিং এর উপর আমি কি করছি, কথার কথা 10 থেকে 12টা কি করছি, আমি পেপার নামাইছি, এবং ট্রাই করব সবগুলা যেন জার্নাল পেপারই নামাই। কনফারেন্স পেপার না নামানোটাই ভালো, কারণ কনফারেন্স পেপার বিগিনারদের জন্য না। আসলে তুমি কনফারেন্স পেপারটা বুঝে মানে ভালো করে রিপ্লেট করতে পারবে না। তো এখন হচ্ছে যে কি, এই 10-12টা পেপার আমার কি করতে হবে, 10-12টা পেপার আমার ভালো করে পড়তে হবে। এখন প্রশ্ন আছে, ভাই আমি যে পেপার পড়বো, আপনি তো আমার একটু আগে দেখাইলেন এখানে যে ভাই এই জার্নাল গুলো তো হচ্ছে যে কি কত বড়, 26 পৃষ্ঠা 26 পৃষ্ঠা 30 পৃষ্ঠা জার্নাল। এখন ভাই আমি কি এখন বসে বসে এই 26 পৃষ্ঠার আগাটো মাথা সবগুলো পড়বো? আনসার হচ্ছে না। একটা পেপার পড়ার জন্য বা লিটারেচার রিভিউ করার জন্য তোমার কিছু জিনিস পড়তে হবে, সেগুলো কি দেখাই দিই। প্রথম কথা হচ্ছে যে কি, প্রত্যেকটা পেপারই একটা করে ফরম্যাট থাকে। আমি ফরম্যাটটা আমি নিচে দেখাই, আচ্ছা নিচে আমি দেখাই। প্রত্যেকটা জার্নাল পেপার বা যে কোনো রিসার্চ পেপারে একটা করে ফরম্যাট থাকে। সেটা কি, যে একটা পেপারের প্রথমেই শুরুই হবে একটা পার্ট দিয়ে, যেটাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট। এই অ্যাবস্ট্রাক্টে কি থাকে, ওই পেপারের সামারি থাকে। সামারি বলতে কি, তারা কি কি রেজাল্ট বের করছে, আর হচ্ছে কি কাজ করা হয়েছে, কি কাজ করা হয়েছে। অ্যাবস্ট্রাক্টের পরে থাকবে হচ্ছে যে কি ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে কি লেখা থাকে, ইন্ট্রোডাকশনে তারা যে বিষয় নিয়ে কাজ করছে, যেমন সাপোজ মেশিন লার্নিং, তারা কি করবে, মেশিন লার্নিং নিয়ে বিস্তারিত কথা লিখবে, যে মেশিন লার্নিং কি, মেশিন লার্নিং দিয়ে কি কি করা হয়, এবং তারা এখানে মেশিন লার্নিং দিয়ে কি কি কাজ করছে।
অ্যাবস্ট্রাক্ট ইন্ট্রোডাকশনের পর সরাসরি আমরা চলে যাই, সরাসরি যে কথাটা লেখা সেটা হচ্ছে মেথোডোলজি, যে তারা কোন মেথডে কাজ করছে, তারা কোন মেথডে কাজ করছে। এরপরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে কি কম্পারিজন থাকে একটা, যে তাদের কাজের সাথে অন্যান্য কাজের কম্পারিজন তারা দেখায়। এরপরে লাস্টে গিয়ে একটা কনক্লুশন থাকে আর কি। হ্যাঁ, এগুলো হচ্ছে একদম বেসিক কথাবার্তা। তো আমরা যখন পেপারটা পড়বো, একটা পেপার যেহেতু আমার কাছে এখন 10 থেকে 12টা পেপার আছে, এখন আমি যদি এই প্রত্যেকটা পেপার পড়তে যাই লাইন বাই লাইন, আমার কিন্তু অনেক টাইম দরকার। তো এখন যদি আমি শর্টকাটে পেপারটা পড়তে চাই, আমার হচ্ছে যে কিছু জিনিসপত্র মাথায় রাখতে হবে। সেগুলো কি, যে আমি পেপারটা পাওয়ার পর পেপারটার অ্যাবস্ট্রাক্ট করে ফেলবো, পেপারটার কনক্লুশন পড়ে ফেলবো। এই দুইটা কাজ সবার আগে। ফার্স্ট কাজ হচ্ছে যে কি পেপারটার অ্যাবস্ট্রাক্ট করে ফেলবো, এবং হচ্ছে যে কি করে ফেলবো, কনক্লুশন পড়ে ফেলবো। এই দুটো জিনিস পড়ার পরে হবে কি, আমার মাথায় ধারণা চলে আসবে, ও আচ্ছা এই পেপারে তাইলে এইভাবেই কাজ করা হয়েছে, এটা আমার মাথায় চলে আসবে কাজটা। তো প্রথম কাজ আমাদের এইটাই, যে অ্যাবস্ট্রাক্ট আর হচ্ছে কনক্লুশনটা পড়ে ফেলা। দেন হচ্ছে যে কি আমাদের করতে হবে যে কি ইন্ট্রোডাকশনটা একটু পড়তে হবে। এই ইন্ট্রোডাকশনটা একটু পড়তে হবে। 2 নম্বরে গিয়ে আমরা কি করব, ইন্ট্রোডাকশনটা পড়বো। এই 2 নম্বরের ইন্ট্রোডাকশন পড়ার পরে 3 নম্বরে গিয়ে আমরা কি করব, ওইটার মেথোডোলজিটা পড়বো। শেষ। একটা পেপারে মোটামুটি এগুলো দেখলে হয়। এখন বলতে পারো ভাই আমার হাতে তো সময় একদমই নাই, এতগুলো দেখার মতো টাইম, আপনি আমাকে শর্টকাটে বলেন আরো কি করা যায়। এখন তুমি যদি চাও যে আরো শর্টকাটে পেপারটা রিভিউ করবা, তাহলে জাস্ট এটা এতটুকু করলে হবে। সেটা হচ্ছে যে কি অ্যাবস্ট্রাক্ট আর কনক্লুশন পড়লে হয়ে যাবে। এটাই করলে ওই পেপারের মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায়। বাট আমি প্রেফার করব যে অ্যাবস্ট্রাক্ট, কনক্লুশন আর ইন্ট্রোডাকশন এটলিস্ট এই তিনটার জন্য মানে আপনারা পড়েন। তো এখন তাহলে আমরা চলে যাই আমাদের সেই লাইভ এক্সাম্পলে, যে আমরা অনেকগুলো পেপার ডাউনলোড করলাম, যে এখন ডাউনলোড করার পর আমরা কিভাবে পড়বো। এই যে পেপারটা আমরা পাইলাম, এখন আমরা কি করব, এই যে পেপারটা এখানে অ্যাবস্ট্রাক্ট লেখা আছে, তারা কি কি কাজ করছে, কি কি কাজ করে নাই, এরপর এখানে ইন্ট্রোডাকশনটা আছে, আর লাস্টে করে গিয়ে কি আছে, একটা কনক্লুশন থাকবে। কনক্লুশনটা কই গেল, আচ্ছা এখানে দেন, এটা ক্লোজ অ্যাক্সেস পেপারের জন্য। আচ্ছা যাক, সমস্যা নেই, এটা থেকে দেখাই। এই যে অ্যাবস্ট্রাক্ট আছে, অ্যাবস্ট্রাক্ট করে ফেললাম, এরপরে ইন্ট্রোডাকশন আছে পড়ে ফেললাম, আর লাস্টে গিয়ে হচ্ছে কনক্লুশন। এই যে লাস্টে গিয়ে এই যে কনক্লুশনটা পড়ে ফেললাম, শেষ হয়ে গেল আমার পেপারটা রিভিউ করা। তো পেপার এভাবে রিভিউ করলে কি হবে, আমার মাথার মধ্যে প্রচুর পরিমাণের আইডিয়া জন্ম হবে, এবং আমি পেপারগুলো রিভিউ করার পরে আমার একটা কম্পারিজনও মাথার মধ্যে চলে আসবে, যে না, যে প্রথম পেপারে এই কাজটা করছে, সেকেন্ড পেপারে এই কাজ করছে, থার্ড পেপারে এই কাজ করছে, একটা আইডিয়া চলে আসবে। এখন দেখো, তুমি সবগুলা পেপার আলোচনা করার পর তোমরা বিভিন্ন বন্ধু বান্ধব বা গ্রুপের সহকারে ওইখান থেকে একটা বেস পেপার আমার সিলেক্ট করতেই হবে। বেস পেপার মানে হচ্ছে যে ওই পেপারটা, যে পেপারের কাজকে তোমরা সম্পূর্ণভাবে ফলো করবা এবং তোমরা কি করবে, সেটাকে রেপ্লিকেট করবা। অর্থাৎ আমার মেইন কাজ হবে রিসার্চ পেপার সিলেক্ট করার পর সেম টু সেম কাজটা করা, সেম টু সেম কাজটাই কি করে ফেলা, করা। অর্থাৎ ও যদি 2+2=4 দেখায়, তুমিও কি করবা, 2+2=4 এটা করার ট্রাই করবা, এবং ওই পেপারটাই তোমার হচ্ছে বেস পেপার। আর রিসার্চ শুরু করার জন্য একটা বেস পেপার থাকা খুবই জরুরি, স্পেশালি যারা বিগিনার লেভেলে আমরা আছি, আমাদের জন্য বেস পেপার সিলেক্ট করা খুবই জরুরি। তাহলে এখন আমি কি করলাম, আমি এখন এখানে আপাতত বেস পেপার সিলেক্ট করার সিস্টেম সম্পর্কে বললাম, যে আমি কিভাবে একটা বেস পেপার সিলেক্ট করতে পারি। এখন বেস পেপার সিলেক্ট করার মধ্যে যে আনন্দ, এই আনন্দের আসলে কোনো তুলনাই হয় না। সেটা হচ্ছে এখানে when you have found the perfect base paper, শেষ, একদম শান্তি। এখন আমি তো ভাই অনেকগুলো পেপার পড়লাম, এখন হচ্ছে কি ভাই কোন পেপারটা Q1 কোন পেপারটা Q2 এটা ভাই বুঝবো কিভাবে। হ্যাঁ, তো এটা বুঝার জন্য একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে সিমাগো জেআর, মানে সিমাগো জার্নাল র্যাঙ্কিং। হ্যাঁ, তো আমি তোমাকে দেখাই যে কিভাবে তুমি জার্নাল র্যাঙ্কিংটা কাজ করবা। আমার এখানে ওয়েবসাইটটা মার্ক করা আছে, এই যে simagojar.com। হ্যাঁ, প্রথমত আমরা এই ওয়েবসাইটে চলে আসবো। তো এখন কথার কথা, আমি এখন জানতে চাচ্ছি যে আমার কোন একটা জার্নাল Q1 না Q2 টা বুঝতে যাচ্ছে, কি করব। ধরো কথার কথা হচ্ছে যে কি আমি এই জার্নালটা দেখলাম, নাম কি জার্নালের, কম্পিউটার্স ইন বায়োলজি এন্ড মেডিসিন। হ্যাঁ, আমি করলাম কি এই জার্নালের নামটা কপি করলাম। জার্নালের নামটা কপি করার পর আমি এখানে পেস্ট করে দেব, ওকে পেস্ট করে দেব, দেন এন্টার দেব। তো এই তো চলে আসছে আমার সেই জার্নালের করসপন্ডিং নাম, যে কম্পিউটার্স ইন বায়োলজি মেডিসিন এলসিভিআর। এই যে এখানে
ওকে, এলসিবিআর সায়েন্স ডিরেক্টর। ওকে, দেন আমি এখানে ক্লিক করব। এখন এখানে এই জার্নালটা বিস্তারিত সব তথ্য চলে আসবে। এটা এটা কি কি পাবলিকেশন করে, এর এর ক্যাটাগরি কি কি, এর এইচ ইনডেক্স কি কি, অনেক কিছু আছে। তো এগুলো আসলে মানে করতে করতেই বুঝে যাবে যে কোনটাতে কি। তো আমি তোমাকে মেইন যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি, যে জার্নালটা কিউ1 না কিউ2 বুঝবে কিভাবে। তো পেজের একদম লাস্টে চলে আসতে হবে আমাদের, একদম লাস্টে এইরকম একটা গ্রাফ চলে আসবে। এই গ্রাফটাই বলে যে আমার পেপারটা কোন সময়ে কিউ1 ছিল, কোন সময়ে কিউ2 ছিল, এটা বলে দেয়। যেমন আমি এখানে ক্লিক করলাম, এই যে তার মানে আমার এই যে জার্নালটা 2023 সালে ছিল কিউ1, 2022 ছিল কিউ1, 2021 ছিল কিউ1, কিন্তু 2020 এবং 2019 সালে কিন্তু সে কিউ2 ছিল। আবার 2014 সালে সে ছিল কি কিউ3। অর্থাৎ এই জার্নালটা কিউ3 থেকে কিউ2 তে প্রমোশন পাইছে, দেন কিউ2 থেকে কিউ1 হয়েছে। তার মানে এটা ভালো গুণ আর কি, যে ধাপে ধাপে উন্নতি হওয়া। তো এখান থেকে আমরা এই জার্নালটার কারেন্ট স্টেট বুঝতে পারবো, এটা কি কিউ1 না কিউ2। তো সেইভাবে আমরা আরেকটা জার্নাল দেখি, আরেকটা জার্নাল এটা কোনটা, দুইটা জিনিসের কথা বলা আছে। একটার নাম হচ্ছে সাইহাব, আর একটার নাম হচ্ছে সায়েন্স হাব মিউচুয়াল। এই সায়েন্স হাব মিউচুয়াল এটা আসলে হচ্ছে যে একদম আলটিমেট বস। হ্যাঁ, এটাতে আমরা পরে যাই, এটা বিগিনারদের জন্য একটু কঠিন হয়ে যাবে। আপাতত যারা বিগিনার তারা এই সাইহাবটা ইউজ করব। এখন সাইহাব যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা মূলত কি করে, আমি যদি যে পেপারটা আমি অ্যাক্সেস করতে পারতেছি না, আমি কি করব, ওই পেপারটার লিংক কি করব, সাইহাবকে দেব। দেন সাইহাব করবে কি, ওই লিংকটা নেওয়ার পর সে আমাকে পেপারটা কি করে দেবে, ওপেন করে দেবে। আসলে সে পেপারটা ওপেন করে না, মূলত সাইহাব কাজ করে কিভাবে, যে সমস্ত পেপারগুলো ক্লোজ অ্যাক্সেস থাকে, কিছু কিছু লোক থাকে যে পেপারগুলো কিনে কি করে ওপেন করে দেয়, দেন ওইগুলো সাইহাবের সার্ভারে এসে জমা হয়, দেন আমরা লিংক দিলে পাই আর কি। আচ্ছা যাক, ওইটা বড় কথা না। আমাদের বড় কথা হচ্ছে যে কি, কিভাবে আমরা ক্লোজ অ্যাক্সেসের পেপারগুলো পাইতে পারি। আর এছাড়া দেখা যাচ্ছে সাইহাবের কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আছে, এগুলোকে বলা হয় আসলে মিরর ওয়েবসাইট। কারণ কি, যেহেতু দেখা যায় মাঝে মাঝে সাইহাবের যদি আমি এই ওয়েবসাইট দিয়ে কাজ করি, যে সাইহাব.ru, দেখা যায় মাঝে মাঝে যেটা ঝামেলা করতে পারে, ঝামেলা করলে আমি চলে যাব দেন এর আরেকটা মিরর ওয়েবসাইট যে সাইহাব.রেড, আবার এই ঝামেলা করলে এটা, এই ঝামেলা করলে এটা, মানে একটার না একটার ব্যাকআপ থাকবে। হ্যাঁ, তো এখন আমি দেখাচ্ছি কিভাবে আমরা পেপারটাকে অ্যাক্সেস করব। তো আমি এই ওয়েবসাইটটাতে আছি, সাইহাবের একটা ওয়েবসাইটটাতে, এই যে কোথায়, হ্যাঁ এখানে। তো আমি সাইহাবের এই ওয়েবসাইটে ঢুকলাম। তো সাইহাবের এই ওয়েবসাইট ঢোকার পর আমার কাজ কি, আমি চাইলে ডিরেক্ট এই লিংকটাও দিতে পারি, অথবা চাইলে দেখবেন প্রত্যেকটা পেপারে কিন্তু একটা করে কি থাকে, ডিওআই নাম্বার থাকে, মানে ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার নাম্বার থাকে। অথবা আমরা চাইলে এই ডিওআই নাম্বারটাও কিন্তু কি করতে পারি, কপি পেস্ট করে দিতে পারি। আমি কি করলাম, এই ডিওআই নাম্বারটা কপি করলাম, কপি করে কি করলাম, এর দিয়ে দিলাম, এই যে এন্টার ইউআরএল অর ডিওআই, এটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ওপেন দিলাম। ওয়েট করে দেখি, এই তো পেপারটা চলে আসছে। এই তো পেপারটা এখন আমি অ্যাক্সেস করতে পারতেছি। যে পেপারটা IEEE এর মেইন ওয়েবসাইট থেকে কিন্তু আমি কি করতে পারতেছিলাম না, পড়তে পারতেছিলাম না, সেই মানে সেই পেপারটা এখন আমি কি করতে পারতেছি, অ্যাক্সেস করতে পারতেছি এবং কি করতে ডাউনলোড করতে পারতেছি। এই তো আশা করি আমি মানে বুঝতে পারছি যে কিভাবে আমরা পেপার যদি অ্যাক্সেস করতে না পারি, ডাউনলোড মানে অ্যাক্সেস করতে না পারলে ওয়েবসাইট থেকে কিভাবে আমরা সাইহাবকে ইউজ করে ডাউনলোড করতে পারি। আর সাইহাবের একটা বস আছে, সেটা হচ্ছে কি সায়েন্স হাব মিউচুয়াল, এটা হচ্ছে একদম বস আলটিমেট। এটা আপাতত দেখতে পারেন, তবে হচ্ছে যে কি বিগিনার লেভেলে অত বেশি ইফেক্টিভ হবে না। এটা একটু অ্যামেচিউর লেভেলে যারা আছে বা যারা একটু মিডিয়াম লেভেলে গেছে, ওরা এটা ইউজ করে মজা পাবে। তো আপাতত এটাই ছিল আমাদের সেশন। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? সম্ভবত নেই।
আহ প্রিন্স ভাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা ভাই, এক প্রশ্ন করছে সম্ভবত। হ্যাঁ, আসছে আসছে একটা কোয়েশ্চেন। এহতেসামুল হক চৌধুরী, একটাকে বেস পেপার ধরে এক্স্যাক্টলি রেপ্লিকা কিভাবে করতে।